আকাশ, আমার কাছে আসার চেষ্টা করিস না। আমি শেষবারের মতো বলছি, তোর সীমা লঙ্ঘন করিস না। এই বিয়েটা একটা বিজনেস ডিল, আর তুই স্রেফ আমার কেনা একজন অভিনয় শিল্পী। বিজনেস ডিলে তো সই করেছি নিশাত, কিন্তু এই শরীরের ডিলে তো কোনো লিমিট দেওয়া নেই। তুমি আমার সিনিয়র হতে পারো, কিন্তু এই বিছানায় তুমি শুধুই আমার তৃষ্ণার্ত শিকার। ছাড় আকাশ, তুই জানোয়ারের মতো আচরণ করছিস। ব্যথা নয় নিশাত, একটু পর তুমিই বলবে আরও জোরে, আরও গভীরে। তোমার এই অফিসের গাম্ভীর্য আজ আমি এই চাদরে পিষে ফেলবো। কখনো না, আমি তোকে ঘৃণা করি আকাশ। নিশাতের কথা শেষ হওয়ার আগেই আকাশ তার ঠোঁটে এক হিংস্র চুমু বসিয়ে দিল। নিশাত হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করলো, তার গলার নড়ি দিয়ে গোঙানি বের হতে লাগলো। আকাশ তার শরীরের সমস্ত ওজন দিয়ে নিশাতকে বিছানায় পিষে ফেলল। ঢাকার একটা অভিজাত হোটেলের কক্ষে আজ আকাশ আর নিশাতের বাসর ঘর সাজানো হয়েছে। আজ যেন এক রণক্ষেত্র হতে যাবে। রজনীগন্ধার তীব্র সুবাস আর বৃষ্টির ঝমঝম শব্দ মিলে এক মাতাল করা পরিবেশ তৈরি করেছে। বিছানায় বসে থাকা নিশাতের চোখে মুখে ঘৃণা আর ভয়ের সংমিশ্রণ, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা আকাশের চোখে আজ কেবলই শিকারী তৃষ্ণা। আকাশ ধীরে ধীরে তার পাঞ্জাবিটা শরীর থেকে আলাদা করে মেঝেতে ছুঁড়ে ফেলল। নিশাত দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে পেছাতে চাইল। আকাশ নিশাতের পা ধরে নিজের দিকে এক ঝটকায় টেনে এনে নিশাতের কানের লতিতে কামড় দিয়ে দিল। এখনও ঘৃণা করছো, নাকি তোমার এই তপ্ত নিঃশ্বাস বলছে তুমি অন্য কিছু চাইছো? তোমার এই বেনারসিটা বড্ড বাধা দিচ্ছে নিশাত। এটা খুলি, দাঁড়াও। তোমার উন্মুক্ত বুক উঠলে আমার উত্তেজনাটা আরো গভীর হবে। খবরদার আকাশ, এটা আমার বাবার দেওয়া শাড়ি। তুই তো এটা ছিঁড়ে ফেলেছিস। ছাড় বলছি। ছিঁড়তে দাও, আজ কোনো নিয়ম থাকবে না। তোমার ওই মেকি আভিজাত্যের ব্লাউজটা খোলার চেয়ে ছিঁড়ে ফেলতেই বেশি আনন্দ। আকাশ, তুই তুই এত অসভ্য কেন? মরবে না নিশাত, তুমি আজ পুনর্জন্ম পাবে। তোমার এই মসৃণ কোমরে আমার নখের দাগগুলো সারা জীবন মনে করিয়ে দেবে যে তুমি কার। আকাশ প্লিজ একটু থাম, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আকাশের প্রতিটি স্পর্শে নিশাতের প্রতিবাদগুলো ধীরে ধীরে চিৎকারে রূপ নিল। আকাশ তার সমস্ত কামনার তীব্রতা দিয়ে নিশাতকে বিদ্ধ করতে লাগলো। নিশাত প্রথমে না না করলেও তার শরীরের প্রতিটি পেশি এখন আকাশের ছন্দে দুলছে। এখনো কি আমি তোর জুনিয়র নিশাত? বল, এখনো কি আমি তোর চুক্তিবদ্ধ স্বামী? নিশাত চোখ বুজে আকাশকে আঁকড়ে ধরে। আকাশ, তুই তুই একটা শয়তান। বলো যে তুমি আমাকে চাও, বলো যে এই শরীর আজ আমার। হ্যাঁ, আমি তোর। নিশাত চোখ বুজে আকাশকে আঁকড়ে ধরে। আকাশের আদর আর উত্তেজনা চরমে পৌঁছানোর কারণে নিশাতও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বহু বছর পর তার শরীরে কারো স্পর্শ পেল, হোক তা মনের অজান্তেই। সে পাগল হয়ে যাচ্ছিল আদরে, অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার ভিতর। কিন্তু হঠাৎ করে কিছু একটা মনে পড়ে সে আবার হাত পা ছোড়াছুড়ি করে চেঁচাতে লাগলো। ছাড় আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমার 3 বছরের ছোট, আমি তোর বস। তুই আমার গায়ে এভাবে হাত দিতে পারিস না। বস্ত অফিসে নিশাত, এই বিছানায় আমি তোমার স্বামী। বিয়ে যখন করেছি বাসর তো হবেই। এগ্রিমেন্টের ওই কাগজের টুকরো দিয়ে কি এই বৃষ্টির রাত কাটানো যায়? আজ কোনো এগ্রিমেন্ট চলবে না। আকাশ সজোরে নিশাতের দুই হাত মাথার উপরে চেপে ধরল। নিশাত আহ ওহ করতে করতে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। কিন্তু আকাশের ঠোঁট যখন নিশাতের গলায় আর কাঁধে গভীর হয়ে বসে গেল, তখন নিশাতের দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠল। আকাশের হাত যখন নিশাতের বেনারসির সিল্কের ভাঁজগুলো আলতো করে সরিয়ে পেটের অনাবৃত অংশে স্পর্শ করলো, তখন নিশাত শিউরে উঠল। নিশাত, আমি সত্যি সত্যি তোমাকে চেয়েছি। ওই ভুয়া চুক্তি আমি শুধু তোমার শরীরের ঘ্রাণ পাওয়ার জন্য সই করেছি। আজ কোনো ফাইল নেই, আজ শুধু আমি আর তুমি। আকাশের উন্মত্ত চুম্বনে নিশাতের ঠোঁটগুলো অবশ হয়ে এলো। সে বারবার না না বলছিল, কিন্তু তার শরীর যেন আকাশের প্রতিটি ছোঁয়ায় এক অজানা তৃষ্ণায় সাড়া দিচ্ছিল। আকাশের হাত যখন বেনারসির ব্লাউজের হুকগুলো একটা একটা করে ছিঁড়ে ফেললো, নিশাত এক তীব্র আর্তনাদ করে উঠল। কিন্তু সেই আর্তনাদ আকাশের গভীর চুমোর নিচে চাপা পড়ে গেল। আকাশের প্রতিটি পরশ নিশাতের শরীরে এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিল। দীর্ঘক্ষণ ধরে চলা সে আদিম লড়াই আর শারীরিক মিলনে আকাশ তার সমস্ত পুরুষ দিয়ে নিশাতকে গ্রাস করলো।
নিশাতের এলোমেলো চুলগুলো বিছানায় ছড়িয়ে পড়ল, আর আকাশের ঘরমাক্ত দেহ নিশাতের নরম শরীরের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করলো। নিশাতের প্রতিগুলো ধীরে ধীরে এক মায়াবী চিৎকারে পরিণত হলো। আকাশের প্রতিটি ধাক্কায় নিশাত তাকে আরো শক্ত করে ঝাপটে ধরলো। তাদের ঘাম আর নিঃশ্বাসের গন্ধ মিলেমিশে বাসর ঘরটা যেন এক অন্য জগতে রূপ নিল। আকাশ থামলো না। সে তার সমস্ত কামনার জোয়ারে নিশাতকে ভাসিয়ে নিয়ে গেল। বিছানার চাদর দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেল, আর রজনীগন্ধার পাপড়িগুলো তাদের শরীরের নিচে পিষ্ট হয়ে সুবাস ছড়াতে লাগলো। রাত যখন শেষ প্রহর, আকাশ ক্লান্ত হয়ে বিছানার একপাশে শুয়ে হাঁপাচ্ছে। অন্যদিকে নিশাত বিছানায় উঠে বসেছে। তার চুল এলোমেলো, শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে সে জ্বলন্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তুই একটা জানোয়ার আকাশ। তুই আমাদের পবিত্র চুক্তির অমর্যাদা করেছিস। তুই জানিস আমি কেন তোকে বিয়ে করেছি? শুধু এই সমাজ আর ওই লোভী মানুষগুলোর মুখ বন্ধ করার জন্য। 6 মাস আগের কথা। নিশাতের বাবা মিস্টার আসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী ডলি বেগম নিশাতকে জোর করেছিলেন এক লম্পট ব্যবসায়ীর সাথে বিয়ে দিতে। অফিসের ক্যাফেটেরিয়ায় তখন এক বিশাল মিটিং বসেছে। উপস্থিত ছিলেন অফিসের পলিটিশিয়ান মিস্টার রফিক, খিটখিটে অ্যাকাউন্ট্যান্ট মিস্টার জামান, গসিপ কুইন শাইলা এবং নিশাতের পার্সোনাল সেক্রেটারি রিনা। নিশাত, তোমাকে বিয়ে করতেই হবে, নইলে এই কোম্পানির সব শেয়ার আমি তোমার সৎ ভাইকে দিয়ে দেব। নিশাত টেবিল চাপড়ে উঠে। অসম্ভব। আমি অলরেডি একজনকে ভালোবাসি। সে আমার অফিসেরই জুনিয়র আকাশ। আকাশ তখন এক কোনায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সে নাম শুনেই বিষম খেয়ে কাঁদতে শুরু করলো। সে ভাবতেও পারেনি নিশাত এত বড় মিথ্যা বলবে নিজেকে বাঁচাতে। এমনকি সে নিজেও অযথা ফেঁসে যাবে। ও মাই গড আকাশ, তুই তো দেখি তলে তলে এমডি ম্যাডামকে পটিয়ে ফেলেছিস। প্রমোশন কি এখন বেডরুম থেকে আসবে? শাইলা আপু, আজে বাজে কথা বলবেন না। আমি তো কিছুই জানি না। আরে না হে আকাশ, নিশাত মা তো খুব বুদ্ধিমতী। তোমাকে সে বলির পাঠা বানিয়েছে। দেখবে বিয়ের পর তোমাকে দিয়েও অফিসের ফ্লোর মোছাবে। ম্যাম কিন্তু সিরিয়াস। উনি অলরেডি উকিল মিস্টার কবিরকে দিয়ে এগ্রিমেন্ট পেপার রেডি করিয়েছেন। উকিল মিস্টার কবির যখন এগ্রিমেন্ট নিয়ে আসলেন তখন সেখানে উপস্থিত ছিলেন নিশাতের সৎ ভাই রাশেদ এবং তার সুন্দরী বান্ধবী পিয়া। নিশাত, এই পিচ্ছি ছেলেটা দিয়ে কি তোর হবে? এই তো দেখতে পকেটে টাকার মতো ছোট। এসব কি নিশাত? বললেই হলো এ ছেলেকে তুমি পছন্দ করো আর আমরাও বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ নিশাত, মানে কি এসবের? কোনো মানে নেই, যা সত্যি তাই। আঙ্কেল, আপনারা তো চিন্তা করবেন না। এটা আমার লাইফ, আমাকে ভাবতে দিন। আরে নিশাত, এগ্রিমেন্টে কি শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ক্লোজটা দিয়েছিস? নইলে এই ইয়াং ছেলে তোকে রাতেই ফিনিশ করে দেবে। নিশাত তখন জেদ ধরে বলেছিল সে আকাশকে বিয়ে করবে। নিশাতের বাবা মাও জোর করে পারেননি অন্য কোথাও বিয়ে আসলে। এর আগে নিশাতের বিয়ে হয়েছিল। নিশাতের বাবা মাও জোর করে পারেননি অন্য কোথায় বিয়ে আসলে। এর আগে নিশাতের বিয়ে হয়েছিল, কিন্তু টিকেনি সংসার। ছেলেটা ভালো ছিল না, এরপর বিয়ে ভেঙে যায়। নিশাত বাবার অফিসে সিনিয়র পোস্টে কাজ করে। সেখানে আকাশও কাজ করত। আকাশের সাথে তার বেশি জমতো না, কারণ আকাশ জুনিয়র, তার উপর দুষ্টু। কিন্তু তার বাবা মা সমাজের কথা চিন্তা করে তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল। ওদিকে নিশাতেরও বিয়ের প্রতি আগ্রহ নেই, কিন্তু কিছুতে একটা উপায় বের করতে হবে। অফিসে যখন ছেলে আসে আর কথা শুরু, তখন নিশাতের চোখ যায় আকাশের দিকে, আর সে আকাশের নামটা বলে দেয়। আকাশ তো পুরাই টাস্কি, কিন্তু পরবর্তীতে সবাই চলে যাবার পর নিশাত সব খুলে বলে, আর বলে চুক্তিতে বিয়ে করবে। চুক্তি শেষ হলে আকাশ তার পাওনা নিয়ে চলে যাবে। নিশাত সেদিন মনে মনে বলে, হ্যাঁ দিয়েছি। শারীরিক সম্পর্ক কোনো মানসিক কিছুই হবে না আমার সাথে ওর কখনো। ও শুধু আমার সাথে থাকবে আর লোক দেখানো অভিনয় করবে। ওর কোনো সাহস হবে না আমাকে ছোঁয়ার। কিন্তু এক রাত না যেতেই কাহিনী হলো উল্টো। আকাশের পুরুষালী স্পর্শে নিশাত সব গর্ব করে ফেলে সে রাতে। ফিরে আসা যাক বর্তমানের বাসর ঘরে। ভোরের আলো ফুটেছে। নিশাত রেগে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। আকাশ তখন খাটে শুয়ে শীষ বাজাচ্ছে। ঠিক তখনই দরজায় নক পড়ল। ভেতরে ঢুকলেন ডলি বেগম, মিস্টার জামান এবং পিয়ন আব্দুল। কিরে নিশাত, বাসর তো খুব জমিয়ে করলি মনে হচ্ছে। কই তুই? আকাশ বাবাজি, অফিসের লেজার বুকে তো তোমার নাম এখন এমডি ম্যাডামের জামাই হিসেবে এন্ট্রি হয়ে গেছে। প্রমোশন কবে নিচ্ছ? স্যার, ম্যাডামকে বলবেন কফিটা কি বেডরুমে দেব নাকি উনি এখনো বিজি? আব্দুল ভাই, কফি না, ম্যাডামকে এখন গ্লুকোজ দিতে হবে। সারা রাত
যা ধকল গিয়েছে? নিশাত বাথরুম থেকে বেরিয়ে এসেই ডলি বেগমের সামনে আকাশকে এক ধমক দিল। আকাশ, একদম মুখ সামলে কথা বলবি। মা, তোমরা এখান থেকে যাও তো, আমাদের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামিও না। ব্যক্তিগত মানে? বিয়ে যখন করেছে তখন আমাদের মিষ্টি তো খাওয়ানো উচিত। তোর যাও তো, তোমাদের মনে ইচ্ছে তো পূরণ করেছি, এবার মাফ করো, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। সবাই চলে যায়। কিছুক্ষণ পর নিশাত রেডি হয়ে চলে যায়। অফিসে ফিরে যাওয়ার পর পরিবেশ আরো উত্তপ্ত। নিশাত তার কেবিনে বসে গম্ভীর মুখে কাজ করছে। আকাশ তার ডেস্কে বসে গুনগুন করে গান গাইছে। শাইলা এসে আকাশের কানে ফিসফিস করলো। কি রে আকাশ, ম্যাডামের মেজাজ তো আজ বেশ কড়া। রাতে কি সার্ভিস ভালো হয়নি? আরে না আপু, সার্ভিস তো চমৎকার হয়েছে, কিন্তু কাস্টমার তো সবসময়ই একটু খিটখিটে হয়। নিশাত ভেতর থেকে শুনতে পেয়ে ইন্টারকমে আকাশকে ডাকলো। মিস্টার আকাশ, এই স্লাইডটা ভুল। আপনি কি সারা রাত জেগেছিলেন বলে মন বসাতে পারছেন না? এই ফালতু কাজ নিয়ে আমার সামনে আসবেন না। ম্যাম, কাজের ভুল থাকতে পারে, কিন্তু কাল রাতে আমার পারফরমেন্স তো কোনো ভুল ছিল না। আপনার শব্দগুলো তো সেটাই প্রমাণ করছিল। কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা রিনা আর নাতাশা হেসেই খুন। নিশাত, তোর স্বামী তো দেখছি তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। অফিসের গাম্ভীর্য তো তুই বাসর রাতে শেষ করে দিয়েছিস। এভাবেই চলতে থাকলো তাদের ডাবল লাইফ। নিশাত রাগে নীল হয়ে যায় ঠিকই, কিন্তু দিন শেষে যখন সে আকাশের পাশে সই, তখন সেই চুক্তির কাগজগুলো অর্থহীন হয়ে যায়। আকাশ তাকে জ্বালিয়ে মারে। আবার তার ভালোবাসার উষ্ণতায় নিশাত নিজেকে খুঁজে পায়। ঝগড়া যে তার বাসর রাতের সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শ মিলেমিশে একাকার হয়ে গেল। চুক্তি হারলো আর ভালোবাসা তার নিজের পথ খুঁজে নিল। কিন্তু নিশাত তো হারার পাত্রী নয়। সে ঠিক করলো আকাশকে সর্বনিম্ন প্রকারের হেনস্থা করবে। ঢাকার বনানীতে নিশাতদের সাদা রঙের বিশাল অট্টালিকা। আকাশ আজ এই বাড়িতে পাকাপাকি ভাবে ঘর জামাই হিসেবে প্রবেশ করেছে। নিশাতের পরিকল্পনা ছিল আকাশকে এই বাড়িতে এনে মানসিকভাবে পিষে ফেলা। ড্রয়িং রুমে আজ চাঁদের হাট বসেছে। নিশাতের বাবা আজমল সাহেব গম্ভীর মুখে সোফায় বসে আছেন। তার পাশে নিশাতের সৎমা ডলি বেগম, যার চোখে মুখে আকাশকে দেখে বিষ ঝরছে। উপস্থিত আছে নিশাতের সৎ ভাই রাশেদ, অফিসের ধূর্ত পলিটিশিয়ান মিস্টার রফিক এবং খিটখিটে অ্যাকাউন্ট্যান্ট মিস্টার জামান। ডলি বেগম পানের বাটা সজোরে বন্ধ করেন। আজমল সাহেব, শেষমেশ এই কর্পোরেট ভিখারিটাকে আমার ড্রয়িং রুমে জায়গা দিলেন। আমার নিশাতের আগের স্বামী জিশান যখন এই ঘরে আসতো, চারদিক দামি পারফিউমের গন্ধে মম করত। আর এই ছেলেটার গায়ের থেকে তো সস্তা বাঁশের ধোয়া আর ঘামের গন্ধ আসছে। একে কি শেষে বাড়িতেও সহ্য করতে হবে? ডলি, অনেক হয়েছে। আকাশ আমাদের বাড়ির জামাই। জিশান বড়লোক ছিল ঠিকই, কিন্তু ও আমার মেয়েকে মানুষ মনে করতো না। ও ছিল একটা নেশাখোর। আকাশ অন্তত শিক্ষিত এবং কর্মঠ। ও আমার মেয়েকে সামলাতে পারবে। ঠিক সেই মুহূর্তে নিশাত সিঁড়ি দিয়ে রাজকীয় ভঙ্গিতে নামতে নামতে বলে, বাবা, তুমি যাকে হীরের টুকরো ভাবছো, তাকে তুমি এখানে এনেছি আমাদের পরিবারের ঋণ শোধ করার জন্য। আকাশ, শোনো, এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার নিয়ম মানতে হবে। কাল থেকে তোমার ডিউটি চার্ট, ভোরে উঠে বাগান পরিষ্কার করবে, কুক মকবুলকে সবজি কেটে সাহায্য করবে, আর ডলি আম্মার পায়ের কাছে বসে ওনার বাতের ব্যথার তেল মালিশ করবে। মনে রেখো, তুমি এইখানে জামাই নাও, এগ্রিমেন্টে সই করা একজন অবৈতনিক ভৃত্য মাত্র। আকাশ সোফায় পা তুলে বসে হাসতে হাসতে বলে, ম্যাম, বাগান পরিষ্কার তো করবই, কিন্তু ডলি আম্মার পা মালিশ করতে গিয়ে যদি হাড় মটকে যায়, তবে কি আমাকে আবার নতুন কোনো মেডিকেল এগ্রিমেন্টে সই করতে হবে? আর রাশেদ ভাই, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি আপনার পাওনাদার মনে পড়ছে? রাশেদ রাগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তোর সাহস তো কম না? ঘর জামাই হয়েছিস বলে কি নিজেকে এই বাড়ির মালিক ভাবছিস? তুই জানিস এই বাড়িতে থাকতে হলে তোকে আমার জুতোর তলায় থাকতে হবে। এক কথা বেশি বললে তোকে ঘাড় ধরে বের করে দেব। আরে রাশেদ সাহেব, শান্ত হন। আকাশ তো এখন আমাদের ঘর জামাই হিরো। ও তো ভাবছে নিশাতের বেডরুমে গিয়েও রাজত্ব করবে, কিন্তু ও জানে না নিশাত ম্যাডাম ওর জন্য বারান্দার মেঝেতে একটা পুরনো শতরঞ্জি বিছিয়ে রেখেছে। আকাশ সাহেব, বারান্দায় মশা তাড়ানোর কয়েল কি সাথে এনেছেন? মিস্টার জামান হিসেবের খাতা খুলে চশমা ঠিক করতে করতে বলে,
আকাশ বাজাবাজি, তোমার পকেট মানি কিন্তু মাসে মাত্র 500 টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে মোবাইল বিল আর নিজের চাবিরি চালাতে হবে। পারবে তো, নাকি এখনই ইফতা করবে? সবার অবস্থা দেখে আকাশ মনে মনে ভাবে, কি অবস্থা বাবা, বাড়িটা একদম সার্কাস বানিয়ে ফেলেছে এরা। অফিসের স্টাফ, উকিল, কর্মচারী সব অফিস ছেড়ে বাড়িতে এসে বাড়ির মেয়ের বাসর বিয়ে নিয়ে চুলছেরা বিশ্লেষণ করতে নেমে পড়েছে। আমারও কপাল একটা, এসব সার্কাস দেখতেই কি বিয়ে করেছি। কি হলো বাবা, কি বিড়বিড় করছো অমন করে? ও হা হা হা, 500 টাকা? জামান চাচা, আপনি তো অফিসের চেয়ে বাড়িতেও বেশি কিপটিমি করছেন। ঠিক আছে ম্যাম, আমি রাজি। তবে মকবুল ভাইয়ের সাথে রান্নাঘরে কাজ করলে কিন্তু আমার খাওয়ার পরিমাণ ডাবল হয়ে যাবে। সেটা বাজেটে রেখেছেন তো? কারণ খাটনি বেশি হলে আমি কিন্তু আস্ত একটা মুরগি একা খেয়ে ফেলি। নিশাত আকাশকে অপমান করার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে। সে আকাশকে নির্দেশ দিল এখনই রান্নাঘরে গিয়ে পেঁয়াজ কাটতে। আকাশ যখন কিচেনে গেল, সেখানে কুক মকবুল আর তার সহকারী জরিলা আকাশকে দেখে মুখ চেপে হাসছে। ডলি বেগম রান্নাঘরে এসে আকাশকে দিয়ে 5 কেজি পেঁয়াজ কাটানোর নির্দেশ দিলেন, যাতে ওর চোখ দিয়ে পানি পড়ে। কিন্তু আকাশ নিজের পকেট থেকে একটা বড় সানগ্লাস বের করে চোখে লাগিয়ে আয়েশ করে পেঁয়াজ কাটা শুরু করলে জরিলা আর মকবুল হাসিতে ফেটে পড়ে। ডলি বেগম রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। সন্ধ্যাবেলা নিশাত তার হাই প্রোফাইল বন্ধুদের দাওয়াত দিয়েছে। তার প্রধান উদ্দেশ্য ছিল বন্ধুদের সামনে আকাশকে বেয়ারা সাজিয়ে অপমান করা। উপস্থিত হয়েছে নিশাতের বান্ধবী পিয়া, অতি আধুনিক নাতাশা, নিশাতের প্রাক্তন স্বামী জিসান এবং অফিসের কলিগ শাইলা। হলরুম গিজগিজ করছে আভিজাত্যের দম্ভে। তার প্রাক্তন স্বামীকে সে দাওয়াত দিতে চায়নি। হলরুমে গিজগিজ করছে আভিজাত্যের দম্ভে। তার প্রাক্তন স্বামীকে সে দাওয়াত দিতে চায়নি। তবে পিয়ার বুদ্ধিতে আকাশকে ছোট করার জন্য এসব করা। ওরা এসে পড়ে সবাই। জিসান দামি ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বিদ্রুপের সুরে বলে, নিশাত, তোর চয়েস তো দেখি দিন দিন নিচের দিকে যাচ্ছে। এই ছেলেটা নাকি তোর হাজব্যান্ড? ও তো দেখতে আমার অফিসের কোরিয়ার বয়ের মতো। একে দিয়ে তুই ডিনার সার্ভ করাবি? ওএমজি নিশাত, তুই কি সিরিয়াস? এই ছেলেটা আমাদের কফি সার্ভ করবে? ওর হাতে কি কোনো ইনফেকশন নেই তো? ওর ড্রেস আপ দেখি তো মনে হচ্ছে ও এইমাত্র বস্তি থেকে উঠে এসেছে। নিশাত গর্বের সাথে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, জিসান সাহেবের গ্লাসটা রিফিল করো আর নাতাশার জন্য কফি নিয়ে এসো। খবরদার কফিতে যেন ফেনা একদম না থাকে। নাতাশা ওটা পছন্দ করে। আকাশ হাতে একটা বড় সিলভারের ট্রে নিয়ে খুব বিনীত ভঙ্গিতে বলে, অবশ্যই ম্যাম, আপনাদের সেবায় আমি নিয়োজিত। জিশান ভাই, আপনার গ্লাস তো খালি হবেই, কারণ আপনার পকেটের টাকার মতো আপনার চরিত্র তো এখন লিক করছে। গত সপ্তাহে বনানীর কোনো হোটেলে যেন আপনাকে দেখলাম, সাথে সেই লাল ড্রেস পরা মেয়েটা কে ছিল ভাই? কি কি বলছিস তুই? নিশাত, তোর হাজব্যান্ড তো পাগল। আর নাতাশা আপু, কফিতে ফেনা দেয়নি ঠিকই, কিন্তু আপনার এই প্লাস্টিক সার্জারি করা গালে কফি ছিটে গেলে কিন্তু মেকআপ গলে যাবে। তখন জিশান ভাই আপনাকে দেখে ভয় পাবেন। আপনার ডাক্তার মনে হয় সার্জারির সময় একটু বেশি সিলিকন ব্যবহার করেছেন। শাইলা হাসি সামলাতে না পেরে বলে, আরে আকাশ, তুই তো দেখি জম্পেশ কথা বলিস। নিশাত, তোর ঘর জামাই তো আস্ত একটা অ্যাটম বোম। জিশান আর নাতাশার মুখ তো চুন হয়ে গেল। নিশাত, তুই একে এখনই থামাবি। ও আমাদের পার্সোনাল অ্যাটাক করছে। নাতাশা ওটা অপছন্দ করে। আকাশ, তুমি এক্ষুনি কিচেনে যাও। তোমার সাহস কি করে হয় আমার বন্ধুদের সাথে এইভাবে কথা বলার? তুমি এখানে শুধু একজন সার্ভেন্ট। ম্যাম, আপনি তো বললেন বন্ধুদের আপ্যায়ন করতে। আমি তো তাদের অতীত আর ভবিষ্যৎ দিয়ে আপ্যায়ন করছি। আর জিশান ভাই, ওই মেয়েটার নাম কি পিঙ্কি ছিল? নিশাত ম্যামকে বলবো নাকি জিশান ভাই এখন আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে পিঙ্কিকে গিফট দেয়? নিশাত, আমি আসছি। তোর এই বাড়িতে থাকা আর সম্ভব না। জিসান আর নাতাশা অপমানে দ্রুত বিদায় নিল। নিশাত রাগে আগুনের গোলার মতো ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাড়ির পেয়ন আব্দুল আর কুক মকবুল দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা। নিশাত আকাশের সামনে গিয়ে ওর কালার ধরল। তুই কি চাস
আমি তোকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেই? তুই আমার ইজ্জত শেষ করে দিলি। ইজ্জত তো আপনার বন্ধুদের ছিলই না ম্যাম, আমি তো শুধু তাদের মুখোশটা খুলে দিলাম। আর আপনি আমাকে ঘর জামাই করে এনেছেন অপমান করতে, কিন্তু আমি তো বিনোদন দিচ্ছি। এতে তো আপনার খুশি হওয়া উচিত। আর আপনি কতটা নিচে নামলে এক্স হাজবেন্ডকে এখানে আনেন শুধুমাত্র আমাকে অপদস্থ করতে, অথচ আমাকে আপনিই বিয়ে করেছেন। নিশাতের বাকি বান্ধবীরা চলে যায়। নিশা তো কি বলবে বুঝতে পারে না। আকাশকে শিক্ষা দিতে গিয়ে সে নিজে কুপুকাত হয়ে উপরে চলে যায়, গটগট করে। বিকেল বেলা আকাশ কাজ করছিল কিচেনে। এদিকে ডলি বেগম আকাশকে বাড়ি থেকে তাড়াতে এক কুটিল চাল চাললেন। তিনি তার দামি হীরের আংটিটা ড্রয়িং রুমের ফুলদানিতে লুকিয়ে রেখে চিৎকার শুরু করলেন। বাড়িতে আবার চোর পুলিশ নাটক শুরু হলো। তিনি সকলকে কল দিলেন, একে একে আসলেন আসলাম সাহেব, রাশেদ, মিস্টার রফিক এবং পিওল আব্দুল। ডলি বেগম মাথা ধরে সোফায় বসে চেঁচাতে থাকে। আকাশ চিৎকার শুনে কাজ ফেলে চলে আসে। নিশা তো দৌড়ে আসে। কি হয়েছে ম্যাডাম আপনার? ওরে আসলাম, আমার 3 লাখ টাকার আংটিটা পাওয়া যাচ্ছে না। এই বাড়িতে এই আপদটা আসার পর থেকেই সব অলক্ষণে কাণ্ড করছে। নিশ্চয়ই এই আকাশ এটা নিয়েছে। ওর হাত টান আগে থেকেই আছে হয়তো। আমি নিশ্চিত। আকাশ, তুই তোর রুমের আলমারি খোল। আব্দুল, তুই একটা শাবল নিয়ে আয়, ওর ব্যাগ তল্লাশি করবি। আকাশ, যদি তোমার কাছে আংটি পাওয়া যায় তবে আমি এই মুহূর্তে পুলিশ ডাকবো। তোমার মতো ছোট লোকের জায়গা এই বাড়িতে হবে না। বাবা, তুমিই দেখো তোমার পছন্দের জামাইয়ের কীর্তি। আমি না ম্যাম, আলমারি খোলার আগে একটা ছোট ভিডিও ক্লিপ দেখবেন। আব্দুল ভাই, ল্যাপটপটা একটু আনুন তো। আসলে কাল রাতে আমি নিজের জমানো টাকা দিয়ে ড্রয়িং রুমের ওই ফুলদানি পেছনে একটা ছোট সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম, কারণ আমার সন্দেহ ছিল এই বাড়িতে ইঁদুর আছে। কি সিসিটিভি? তুমি আবার ওসব কবে লাগালে? এই বাড়িতে ক্যামেরা লাগানোর পারমিশন কে দিল? পারমিশন কি চোর ধরার জন্য লাগে আম্মা? এই দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে আপনি নিজেই আংটিটা ফুলদানির ভেতরে রাখছেন আর তারপর আঁচল দিয়ে মুখ ঢাকছেন। আম্মা, আপনার অভিনয় তো অস্কার পাওয়ার মতো। আসলাম সাহেব ডলি বেগমের দিকে তাকিয়ে গর্জে উঠলেন। ডলি, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে নিজের জামাইকে ফাঁসাতে এই নোংরামি করলে? আকাশের কাছে এখনই মাপ চাও। আব্বু, ও হয়তো ভুল করে। চুপ করো রাশেদ। আকাশ এই বাড়ির অংশ। ডলি, ক্ষমা চাও। না না বাবা, মাপ চাওয়ার দরকার নেই। আম্মা তো আসলে আমার আইকিউ টেস্ট করছিলেন। আম্মা, আংটিটা ওখানেই আছে, গিয়ে নিয়ে আসুন। আর আব্দুল ভাই, আপনি যে আংটিটা সরিয়ে নিজের পকেটে রাখতে গিয়েছিলেন সেই ক্লিপটাও কিন্তু আমার কাছে আছে, দেখাবো নাকি? আব্দুল পিয়ন হাত জোর করে। না না স্যার, ভুল হয়ে গেছে, আমি আর এমন কখনো করব না। আব্দুল ভয়ে আংটি বের করে দিল। ডলি বেগম অপমানে আর ভয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রাতে নিশাত যখন রুমে ঢুকলো সে দেখলো আকাশ বারান্দার রেলিং এ বসে আয়েশ করে সিগারেট খাচ্ছে। নিশাতের মনে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে, কিন্তু তার জেদ কমেনি। আকাশ, তুই নিজেকে খুব হিরো ভাবছিস, তাই না? তুই জানতি আম্মা ওটা করবে? ম্যাম, আমি হিরো নই, আমি শুধু ঘর জামাই। আর আপনার মা আমাকে যত অপমান করবে আমি তত বেশি সিসিটিভি লাগাবো। এখন বলুন, রাতে কি আমি বিছানায় শোবো নাকি ওই ঠান্ডা বারান্দায়? নিশাতের মনে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে, কিন্তু তার জেদ কমেনি। নিশাত উত্তর না দিয়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আকাশ মুচকি হেসে ঘরের ভেতরে ঢুকে নিশাতের খুব কাছে গিয়ে বসলো। নিশাত চোখ বুজে থাকলেও হৃৎপিণ্ডের ধরফরানি আকাশ স্পষ্ট শুনতে পাচ্ছে। পরদিন সকালে নিশাত ঠিক করলো আকাশকে উচিত শিক্ষা দিবে। সে সকালবেলা আকাশ বাথরুমে ঢোকার পর বাইরে থেকে তালা লাগিয়ে দিল। নিশাতের পরিকল্পনা ছিল আকাশকে 2 ঘন্টা আটকে রাখা, যাতে ওর অফিসের দেরি হয়। কিন্তু আকাশ আগে থেকেই বিষয়টা বুঝতে পেরেছিল। নিশাত বাইরে থেকে চাবি ঘুরিয়ে বলে, কি হলো আকাশ সাহেব, এখন কেমন লাগছে? আজকের অফিসের সব মিটিং আমি একাই সামলাবো, আর তুই বাথরুমে বসে মশা মারবি। আকাশ ভেতর থেকে খুব শান্ত গলায় বলে,
ম্যাম, আপনি হয়তো খেয়াল করেননি যে বাথরুমের ভেতরেও একটা মাস্টার কি ছিল, যেটা আমি আগেই সরিয়ে রেখেছিলাম। আর শোনেন, আপনার অফিসের ল্যাপটপটা কিন্তু বাথরুমের ভেতরেই আমার হাতে। আপনার সব প্রেজেন্টেশন ফাইল আমি ডিলিট করে দিচ্ছি। কি? আকাশ, খবরদার! এই ফাইলে আমার সারা মাসের খাটনি আছে। প্লিজ ওটা করিস না। আমি দরজা খুলছি। নিশাত দ্রুত দরজা খুলতেই দেখলো আকাশ ল্যাপটপ নিয়ে আয়েশ করে বাথটবে বসে আছে। ওটা আসলে নিশাতের ল্যাপটপ ছিল না, ছিল আকাশের নিজের পুরনো একটা নষ্ট ল্যাপটপ। ম্যাম, বোকা বনে গেলেন তো। আপনার ল্যাপটপ তো ড্রয়িং রুমে। এখন বলুন, বাথরুমের এই রোমান্টিক পরিবেশে আমাকে একটা কফি বানিয়ে দেবেন তো? নিশাত রাগে আকাশকে ধাক্কা দিয়ে বলে, তুই একটা শয়তান। তুই আমাকে সারাক্ষণ বোকা বানাস। তোকে আমি মেরেই ফেলবো। নিশাত বিছানা থেকে একটা বালিশ নিয়ে আকাশকে মারতে শুরু হলো এক বালিশ যুদ্ধ। সারা ঘরে তুলে উঠতে লাগলো। শয়তানি করে আকাশ নিশাতের পায়ে পা দিয়ে প্যাচ লাগিয়ে দিল, আর দুজনেই তুলির স্তূপের উপর আছড়ে পড়লো। মকবুল বাইরে থেকে দরজায় নক করে। জামাই বাবাজি, ম্যাডাম কি জ্যান্ত আছে? বাড়ির ছাদে তো মনে হয় কাক হইয়া পড়ে আছে। মকবুল ভাই, ম্যাডাম এখনো কুস্তি লড়ছে। আপনি গিয়ে মুরগির রোস্ট রেডি করেন। কুস্তি শেষে অনেক ক্ষুধা লাগবে। নিশাত আকাশের বুকের উপর শুয়ে থেকে হাঁপাতে হাঁপাতে বলে, আকাশ, তুই কেন এমন করিস? কেন আমাকে শান্তিতে থাকতে দিস না? কারণ শান্তির চেয়ে অশান্তিতে রোমান্স বেশি। নিশাত, তুই যত বেশি রাগ করো তোমাকে তত বেশি কিউট লাগে। আর ঘর জামাই হিসেবে আমার ডিউটি হলো তোমার এই গাম্ভীর্য ভাঙা। নিশাত অনুভব করলো আকাশের এই পাগলামিগুলো আসলে তাকে এক ধরনের অদ্ভুত আনন্দ দিচ্ছে। আগের বিয়ের সেই গুমট পরিবেশের চেয়ে আকাশের এই অশান্তি অনেক বেশি মধুময়। আকাশ যখন নিশাতকে কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুমুক খেলো, নিশাত চেয়েও বাধা দিল না। বাইরে ডলি বেগমের রাশের দরজার ফুটো দিয়ে এসব দেখে রাগে দাঁত কিরমির করছেন। কিন্তু অন্দরের এই রোম্যান্স এখন আর আটকানোর সাধ্য কারণেই। কিন্তু কিছু মনে হতেই নিশাত তাকে ধাক্কা দিয়ে চলে গেল। সকাল 8:30। ঝকঝকে মার্বেল টেবিলের উপর দামি চীনামাটির বাসনে নাস্তা সাজানো। নিশাত আজ একটা কড়া নেভি ব্লু ফর্মাল স্যুট পরেছে, চুলের টাইট পনিটেইল। তার চোখে মুখে অফিসের বসের সেই তীক্ষ্ণতা। টেবিলে বসে আছে নিশাতের বাবা আজমল সাহেব, সৎমা ডলি বেগম এবং সৎ ভাই রাশেদ। আজমল সাহেব সংবাদপত্র পড়ছেন আর ডলি বেগম আর চোখে আকাশের আসার অপেক্ষা করছেন। আকাশ এখনো তার রুমে। নিশাত মকবুল কুককে কড়া গলায় বলে, মকবুল, আকাশকে কি আমি দাওয়াত দিয়ে আনবো? ওকে বলো আর 5 মিনিটের মধ্যে টেবিলে না এলে ওর সকালের নাস্তা ডাস্টবিনে ফেলে দিতে। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মানতে হবে। ঠিক বলেছিস নিশাত, ঘর জামাই হয়েও যদি নবাবী চাল না ছাড়ে তবে ওকে শিক্ষা দেওয়া উচিত। আজমল সাহেব, আপনি তো ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন। কাল রাতে ও নাকি বাগান বাড়ির মালিককে ধমক দিয়েছে। মালিক কাজ ফাঁকি দিচ্ছিল, তাই হয়তো বলেছে। তোমরা আকাশকে নিয়ে এত মেতে আছো কেন? ঠিক তখনই আকাশ শেষ দিতে দিতে ডাইনিং রুমে ঢুকলো। পরনে একটি সাধারণ সুতির শার্ট আর জিন্স। সে আসতেই নিশাতের মেজাজ সপ্তমে চড়ল। শুভ সকাল সবাইকে। ম্যাম, আপনার মুখটা আজ একদম করল্লার জুসের মতো তেতো লাগছে। রাতে কি অফিসের ফাইল স্বপ্নে দেখে ভয় পেয়েছেন? আকাশ, মুখ বন্ধ করে তোর ওই শুকনো রুটি আর বাসি ডাল খা। তোর জন্য আজ কোনো স্পেশাল নাস্তা নেই। আর মনে রাখবি, আজ অফিস যাওয়ার সময় তুই আমার ব্যাগ আর ফাইল নিয়ে পেছনের সিটে ড্রাইভারের সাথে বসবি। ব্যাগ বইতে তো আমার আপত্তি নেই ম্যাম, কিন্তু ড্রাইভার কুদ্দুস ভাইয়ের পাশে বসলে তো উনি আমার কাছ থেকে আপনার ছোটবেলার সব দুষ্টুমি গল্প শুনতে চাইবেন। সেটা কি আপনার জন্য ভালো হবে? বেয়াদব, তুই কি নিজেকে এই বাড়ির মালিক ভাবছিস? বোন যা বলছে তাই করবি। ডলি আম্মা ঠিকই বলেন, তোকে আসলে জুতো পেটা করা উচিত। রাশেদ, শান্ত হ। আকাশ, শোন, আজ দুপুরে আমাদের বাসায় কিছু ভিআইপি গেস্ট আসবে। তুই যেহেতু ঘর জামাই, তোর কাজ হবে তাদের জুতো গুছিয়ে রাখা আর তাদের খাবার সার্ভ করা। কোনো ভুল হলে কিন্তু নিশাত তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আকাশ রুটিতে কামড় দিয়ে বলে, জুতো গোছানো তো আমার প্রিয় শখ আম্মা, বিশেষ করে আপনার ওই হিল তোলা জুতোটা, যেটা পরে আপনি কাল রাতে চুপি চুপি রাশিদ ভাইয়ের রুমে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ওটা কিন্তু খুব সুন্দর। ডলি বেগমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিশাত রাগে টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। আকাশ, তুই কি আমাদের ওপর স্পাইগিরি করছিস? তোর সাহস তো কম না। এক্ষুনি কিচেনে যা আর নিজের প্লেট নিজে ধুয়ে আয়। এই বাড়িতে কাজের লোকের অভাব নেই, কিন্তু তোদের আমি আজ চাকর বানিয়ে ছাড়বো। যাচ্ছি ম্যাম, যাচ্ছি। প্লেট ধোয়া তো প্র্যাকটিস হয়েই আছে। তবে সাবান কিন্তু একটু দামি ব্যবহার করব। নখগুলো বড্ড বেশি শাইন করতে হবে তো। আকাশ প্লেট নিয়ে কিচেনে চলে গেল। নিশাত রাগে ফুসতে ফুসতে নিজের কফিটা এক চুমুকে শেষ করলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ অফিস থেকে ফেরার পর আকাশকে এমন এক অপমান করবে যা সে জন্মেও ভুলবে না। নিশাতের মনে আকাশের প্রতি কোনো মায়া নেই, শুধু আছে এক চরম প্রতিহিংসা। অফিসে যাওয়ার সময় আকাশ আজ বাধ্য হয়ে নিশাতের ভারী ল্যাপটপ ব্যাগ আর ফাইলপত্র নিয়ে গাড়ির টিকিতে রাখলো। নিশাত রাজকীয় ভঙ্গিতে পেছনের সিটে বসলো। ড্রাইভার কুদ্দুস গাড়ি স্টার্ট দিল। আকাশকে বসতে হলো সামনের সিটে কুদ্দুসের পাশে। পুরো রাস্তায় নিশাত ফোনে কারোর সাথে ইংরেজিতে খুব গম্ভীর ভাবে অফিসের প্রজেক্ট নিয়ে কথা বলছে। মাঝে মাঝে সে আয়নায় আকাশের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন সে কোনো আবর্জনা দেখছে। নিশাত ফোন রেখে তীক্ষ্ণ গলায় বলে, আকাশ, অফিসের গেটে নামার পর তুই কিন্তু আমার 5 ফুট দূরতে থাকবি। কেউ যেন না ভাবে তুই আমার স্বামী। তুই ওখানে স্রেফ একজন জুনিয়র ইন্টার্ন। আর হ্যাঁ, লাঞ্চ ব্রেকে তুই আমার কেবিনের সামনে দাঁড়িয়ে থাকবি। আমার যদি কিছু লাগে তবে তুই এখানে দিবি। ক্লিয়ার? একদম পরিষ্কার ম্যাম, কিন্তু লোকে যদি জিজ্ঞেস করে এই সুপুরুষ ছেলেটি আপনার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে কেন, তখন কি বলবো যে আমি আপনার কেনা নতুন একটা রোবট? তোর ফালতু জোকস বন্ধ কর। তুই আসলে একটা লোভী মানুষ। বাবার সম্পত্তি আর স্ট্যাটাস দেখে তুই এই বিয়েতে রাজি হয়েছিস। তোর মতো ছেলেকে আমি ঘৃণা করি। ঘৃণা তো একটা দামি অনুভূতি ম্যাম, সবার জন্য এটা খরচ করবেন না। আর সম্পত্তির কথা বলছেন, আপনার বাবার বিশাল অট্টালিকার চেয়ে আমার ওই ছোট মেসে থাকার আনন্দ অনেক বেশি ছিল। আমি এখানে এসেছি শুধু আপনার ওই অহংকারী নাকের ডগাটা একটু নিচু করতে। আপনি বিয়ে করেছেন, আমি না। এটা ভুলে যান কেন বারবার? নিশাত ড্রাইভারকে লক্ষ্য করে বলে, কুদ্দুস, গাড়ি থামাও। এই মুহূর্তে গাড়ি থামাও। মাঝ রাস্তায় ব্যস্ত সিগন্যালের কাছে গাড়ি থামলো। নিশাত জানালা নামিয়ে দিল। আকাশ, নেমে যা। এই ট্রাফিক জ্যামের মাঝখানে তুই হেঁটে যাবি। আর শোন, ব্যাগ আর ফাইলগুলো কিন্তু মাথায় করে নিয়ে যাবি। এইটাই তোর আজকের শাস্তি। তুই আমার ড্রাইভারের পাশে বসারও যোগ্য না। আকাশ দমে গেল না। সে গাড়ি থেকে নেমে ল্যাপটপ ব্যাগটা কাঁধে নিল আর ফাইলগুলো বগলে চাপলো। প্রচন্ড রোদে মানুষ তার দিকে তাকিয়ে আছে। থ্যাংক ইউ ম্যাম। ব্যায়াম করার খুব দরকার ছিল। তবে মনে রাখবেন, রোদে পুড়লে আমার গায়ের রং কালো হতে পারে, কিন্তু আপনার মনের কালো দাগটা কিন্তু মেকআপ দিয়েও মুছবে না। নিশাত কাজ তুলে দিয়ে কুদ্দুসকে দ্রুত গাড়ি চালাতে বলল। সে আয়নায় দেখলো আকাশ রোদের মধ্যে ফাইল নিয়ে হেঁটে আসছে। নিশাতের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটলো। সে ভাবলো আকাশ হয়তো এখন ক্ষমা চাইবে, কিন্তু আকাশকে সে দূর থেকে দেখলো সে হাসি মুখে ট্রাফিক পুলিশকে সালাম দিচ্ছে। নিশাতের রাগ আরো বেড়ে গেল। সে মনে মনে বলল, তুই যত শক্ত হবি আকাশ, আমি তোকে তত বেশি ভাঙবো। অফিসে আজ একটা সাকসেস পার্টি, বড় ক্লায়েন্টরা এসেছে। নিশাত আজ একটা দামি গাউন পরেছে, তাকে অপার্থিব সুন্দরী লাগছে, কিন্তু তার মেজাজ এখন আকাশের উপর। সে পার্টিতে আকাশকে ইনভাইট করেনি, বরং তাকে কাজ দিয়েছে গেস্টদের কোর্ট এবং ব্যাগ রাখার রুমে ডিউটি করতে। এটা যে কোনো শিক্ষিত মানুষের জন্য চরম অপমান। সেখানে উপস্থিত আছে নিশাতের শত্রু নাতাশা এবং অফিসের ধূর্ত মিস্টার রফিক। নিশাত ডার্লিং, তোমার ওই চটপটে স্বামীরটাকে তো দেখছি না। সে কি আবার বাসে করে গ্রামে চলে গেল নাকি? নিশাত গ্লাস হাতে নিয়ে শান্তভাবে বলে, আকাশ, ও তো আজ একটু বিজি। আসলে ও আমাদের গেস্টদের খেদমত করতে খুব পছন্দ করে। ওই যে দেখ, ক্লক রুমে ও কোর্ট সামলাচ্ছে। মিস্টার রফিক হো হো করে হেসে উঠলেন। ম্যাডাম, আপনি তো আস্ত এক খেলোয়াড়। ঘরজামাইকে একদম ঠিক জায়গায় বসিয়েছেন। আকাশ ব্লক রুমে দাঁড়িয়ে আছে। একের পর এক গেস্ট আসছে আর তাদের দামি কোটগুলো আকাশের হাতে দিচ্ছে। আকাশ খুব বিনীতভাবে সেগুলো হ্যাঙ্গারে ঝোলাচ্ছে। নিশাত একটু পর পর ওখানে গিয়ে আকাশকে অপমান করে আসছে। কি আকাশ সাহেব,
প্রমোশনটা কেমন লাগছে? জুনিয়র ক্রিয়েটিভ থেকে 1 লাফে জুনিয়র ক্লার্ক, এটাই তোমার আসল জায়গা। ম্যাম, কোটগুলো খুব ভারী, ঠিক আপনার ওই অহংকারের মতো। তবে একটা মজার ব্যাপার বলি, ওই যে মিস্টার রফিক সাহেব হাসছেন না, ওনার কোটের পকেটে একটা ছোট চিরকুট আছে, যেটা ওনার পার্সোনাল সেক্রেটারি লিখেছে। ওনার বউ জানলে কি ওনার কোট আর বাড়িতে থাকবে? তুই কি পকেট মারছিস? তুই চোরও হয়ে গেলি? চোর কেন হব ম্যাম? আমি তো শুধু চেক করছি কোটের ভেতরে কোনো ক্ষতিকারক বস্তু আছে কিনা। আপনার সুরক্ষার দায়িত্ব তো আমারই, আমি সব খেয়াল রাখি। আমার চোখ 14টা। ঠিক তখনই পার্টির মাঝখানে এক বড় ক্লায়েন্ট এসে নিশাদকে জিজ্ঞেস করলো আকাশের কথা। আকাশ তখন ক্লক রুম থেকে বেরিয়ে এসে খুব শুদ্ধ ইংরেজিতে ওই ক্লায়েন্টের সাথে প্রজেক্ট নিয়ে এমনভাবে কথা বললো যে ক্লায়েন্ট মুগ্ধ হয়ে গেল। নিশাদ অপমানে নীল হয়ে গেল, কারণ সে চেয়েছিল আকাশকে বৃত্ত প্রমাণ করতে, কিন্তু আকাশ তার মেধা দিয়ে হিরো হয়ে গেল। নিশাদ আকাশকে আড়ালে ডেকে বলে, তুই কেন ওখান থেকে বের হলি? তোকে আমি ক্লক রুমে থাকতে বলেছিলাম। ক্লায়েন্ট যদি আমাকে খোঁজে তবে কি আমি বলবো আমি জুতো পালিশ করছি? ম্যাম, আপনি আমাকে যতটা নিচে নামাতে চান আমি ততটা উপরে উঠে আপনাকে লজ্জা দেব। নিশাদ রাগে আকাশের গালে একটা চড় মারতে গেল, কিন্তু আকাশ হাতটা ধরে ফেলল। নিশাদ রাগে কাঁপছে, তাদের মধ্যে এখন আগুনের ফুলকি উঠছে। নিশাদ রাগ করে বাসায় চলে আসে। সারাটা বিকেল থমথমে কাটে। সে যতই অপমান করতে চায় ততই আকাশ উপরে উঠে যায়। রাত তখন 2টা। সারা বাড়ি নিস্তব্ধ। আকাশ বারান্দায় একটা ম্যাট পেতে শুয়ে আছে, কারণ নিশাদ তাকে রুমে ঢুকতে দেয়নি। হঠাৎ বাথরুম থেকে নিশাদের বিকট চিৎকার শোনা গেল। আকাশ লাফ দিয়ে উঠে বাথরুমের দিকে দৌড়ে গেল। সে দেখল বাথরুমের ঝর্ণার পাইপ ফেটে গিয়ে সারা ঘরে পানি উপচে পড়ছে, আর নিশাদ ভিজে একাকার হয়ে সেই পানি থামানোর চেষ্টা করছে। আকাশ, তুই দাঁড়িয়ে আছিস কেন? জলদি কলটা ঠিক কর, আমার দামি কার্পেট ভিজে যাচ্ছে। তুই কি পাইপটা আগে থেকে লুজ করে রেখেছিলি? আকাশ বাথরুমে ঢুকে হাসতে হাসতে বলে, আরে ম্যাম, এটা তো আপনার রাগের বন্যা। পাইপ হয়তো আপনার গলার চিৎকার সহ্য করতে না পেরে ফেটে গেছে। আকাশ বাথরুমে ঢুকে সেই পানির ধারার নিচে কলটা ঠিক করার চেষ্টা করতে লাগলো। পানি চাপড়ে আকাশ আর নিশাদ দুজনেই ভিজে চুপচুপে মেঝে পিচ্ছিল হয়ে আছে। হঠাৎ নিশাদ পা পিছলে পড়ে যাচ্ছিল। আকাশে এক ঝটকায় তাকে পাজা কোলা করে ধরে ফেললো। ছাড় আকাশ, ছাড় আমাকে। তুই ইচ্ছে করে হাত দিয়েছিস, আমি ভিজে গেছি, আমার ঠান্ডা লাগছে। তুই একটা জানোয়ার। আমি জানোয়ার হলে তো আপনাকে এই পানির মধ্যেই ফেলে রাখতাম। ম্যাম, আপনি এত ভিজে গেছেন তাও আপনার তেজ কমছে না। আপনাকে এখন আস্ত একটা রাগী বিড়াল মনে হচ্ছে। তোর সাহস কত? তুই আমাকে কোলে নিয়েছিস, তুই জানিস এটা এগ্রিমেন্টের বাইরে। আমি তোকে পুলিশে দেব। পুলিশকে কি বলবেন যে স্বামী বউকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে? শোনেন নিশাত ম্যাম, আপনি আমাকে ঘর জামাই করে এনেছেন শাসন করতে, কিন্তু আমি এসেছি আপনাকে মানুষ করতে। আপনার এই বরফ শীতল মনে ভালোবাসা না আসুক, অন্তত একটু ভদ্রতা তো শিখুন। আকাশ নিশাদকে কোলে নিয়ে বেডরুমে ফিরে এলো। নিশাদ তার বুকে কিল মারছে আর সমানে গালি দিচ্ছে। আকাশের শার্ট নিশাতের গায়ের সাথে লেপ্টে আছে। নিশাতের শরীরের উত্তাপ আকাশ অনুভব করছে, কিন্তু নিশাতের চোখে এখনো সেই ঘৃণা। তোর এই ছোঁয়া আমি ঘেন্না করি। তুই কালই এ বাড়ি থেকে চলে যাবি। যাব না ম্যাম, যমরাজ এলেও আপনার পাশ থেকে আমাকে সরাতে পারবে না, কারণ আপনার এই অশান্তিটাই আমার জীবনের আনন্দ। নিশাদ ভিজে অবস্থায় বিছানায় গিয়ে বসলো এবং কম্বল জড়িয়ে আকাশের দিকে খুনি দৃষ্টিতে তাকিয়ে রইল। আকাশ ড্রয়ার নিয়ে এসে নিশাতের চুল শুকিয়ে দিতে চাইলো, কিন্তু নিশাদ ড্রয়ারটা কেড়ে নিয়ে দেয়ালে ছুঁড়ে মারলো। আমার চুল আমি নিজে শুকাবো, তুই বারান্দায় যা। বারান্দায় তো বৃষ্টি হচ্ছে ম্যাম, ভাবলাম আপনার সাথে একটু ভিজে রোম্যান্স করব, কিন্তু আপনি তো দেখি আগুনের গোলা। ঠিক আছে, গুড নাইট বস। আকাশ বারান্দায় চলে গেল। নিশাদ ভিজে চুলে বসে কাঁপছে আর ভাবছে এই ছেলেটাকে সে কিছুতেই শেষ করতে পারছে না। তার প্রতিটি অপমান আকাশ যেন হাসি মুখে হজম করে নিচ্ছে আর তাকে আরো বেশি অপ্রস্তুত করছে। নিশাতের মনে দয়া বা ভালোবাসা একটুও নেই, শুধু আছে এক চরম অস্থিরতা। রাত তখন 2:30। বাথরুমের জলসাট শেষে আকাশকে বারান্দায় পাঠিয়ে দিয়ে নিশাদ ভেবেছিল সে শান্তিতে ঘুমোবে, কিন্তু তার ভেজা চুল আর শরীরের কাঁপুনি তাকে স্বস্তি দিচ্ছিল না। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে।
মেঘের গর্জনে জানালার কাজ কাঁপছে। নিশাত পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে জানালার কাছে দাঁড়াতেই দেখলো আকাশ বারান্দার এক কোণায় দাঁড়িয়ে বৃষ্টির ছাট গায়ে মাখছে। আকাশ হঠাৎ জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে এলো। তার হাতে একটা বড় তোয়ালে। নিশাত কিছু বুঝে ওঠার আগে আকাশ তাকে এক ঝটকে জানালার গ্রিলের সাথে চেপে ধরলো। আকাশ, তুই আবার ভেতরে কেন এলি? আর এই তোয়ালে দিয়ে কি করবি? ছাড় আমাকে। আকাশ নিশাতের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে রুক্ষভাবে মুছতে শুরু করে। চুপ একদম। ম্যাম, আপনার শাসনের চোটে যদি আপনার নিউমোনিয়া হয় তবে কাল অফিসে গিয়ে কার ধমক খাবো? চুলগুলো না শুকালে তো আপনার ওই রাগী মগজটা আরও জমে বরফ হয়ে যাবে। তুই আমার শরীরে হাত দিচ্ছিস কোন সাহসে? তুই কি এগ্রিমেন্টের শর্ত ভুলে গেছিস? আমি তোকে ঘৃণা করি আকাশ। আকাশ তোয়ালেটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে নিশাতের কোমর জড়িয়ে ধরে। ঘৃণা শব্দটা আপনার মুখে বড্ড বেশি মানায় নিশাত, কিন্তু এই যে আপনার শরীরের উত্তাপ আর এই বৃষ্টির শব্দ, এরা কিন্তু ঘৃণা বোঝে না। আপনি আমাকে ঘর জামাই করে এনেছেন নিজের পায়ের নিচে রাখতে, কিন্তু আমি আজ আপনাকে এই বারান্দার মেঝেতে আমার হৃৎপিণ্ডের নিচে রাখবো। আকাশ নিশাতকে পাজাগোলা করে বারান্দার সেই বৃষ্টি ভেজা শীতল মেঝেতে নিয়ে এলো। নিশাত আহ ওহ করে বাঁচার চেষ্টা করলো, তার নখ দিয়ে আকাশের পিঠে আঁচড় কাটলো, কিন্তু আকাশ আজ অপ্রতিরোধ। বাইরে বিদ্যুতের চমকানি আর ভেতরে আকাশের আদিম উন্মাদনা। তুই তুই জানোয়ার, ছাড়। বৃষ্টির জল লাগছে, আমার ঠান্ডা লাগছে। আকাশ নিশাতের ঠোঁটে নিজের ঠোঁট পিষে দিয়ে বলে, ঠান্ডা লাগলে আমার শরীরের ভেতরে আশ্রয় নাও নিশাত। আজ কোনো বস নেই, কোনো জুনিয়র নেই। আজ শুধু এই বৃষ্টির সাক্ষী রেখে আমি তোমায় বুঝিয়ে দেব, ঘর জামাই হলেও আমি তোমার পুরুষ। আকাশের হাত যখন নিশাতের পাতলা নাইটের ভেতর দিয়ে তার শরীরের প্রতিটি গোপন ভাঁজে বিচরণ করতে লাগলো, নিশাত রাগে আর কামনায় থরথর করে কাঁপতে লাগলো। আকাশ জবরদস্তি করে নিশাতের শরীরটাকে নিজের অধীনে নিয়ে এলো। বৃষ্টির ঝাপটা তাদের শরীরকে ভিজিয়ে দিচ্ছে, আর আগুনের মতো উত্তাপ তাদের রক্তে খেলা করছে। বারান্দার সেই পিচ্ছিল মেঝেতে আকাশ নিশাতকে এক দীর্ঘ এবং জবরদস্তিমূলক মিলনে বাধ্য করলো। নিশাত বারবার ছাড় ছাড় বলছিল, কিন্তু তার প্রতিটি আর্তনাদ আকাশের গভীর চুমু আর উত্তাল আলিঙ্গনে মিশে যাচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে চলা এই উন্মত্ততায় নিশাতের অহংকার যেন বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল। আকাশ ক্লান্ত হয়ে যখন নিশাতকে ছেড়ে দিল, নিশাত তখন বৃষ্টির জলে ভিজে এক কোনায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু তার চোখে তখনও সেই অপমানের আগুন। সকালবেলা বৃষ্টির রেশ এখনো কাটেনি। ডাইনিং টেবিলে আজ থমথমে পরিবেশ। নিশাত আজ একটা কলার তোলা হাই নেক শাড়ি পরেছে, যাতে কাল রাতের আকাশে দেওয়া দাঁতের দাগগুলো ঢাকা পড়ে গেছে। সে ডাইনিং টেবিলে বসে কফিতে চুমুক দিচ্ছে, কিন্তু তার চোখগুলো লাল হয়ে আছে। ডলি বেগম আর রাশেদ তার মুখ দেখে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করছেন। কিরে নিশাত, রাতে ঘুম হয়নি? তোর চোখ তো জবা ফুলের মতো লাল। আর ওই আপদটা কোথায়? আকাশ কি এখনো ঘুমাচ্ছে? আকাশের কথা বাদ দাও মা, ওকে আমি বাগান পরিষ্কার করতে পাঠিয়েছি। আজ থেকে ওর কোনো ইনডোর ডিউটি নেই, ও বাইরেই থাকবে। ঠিক তখনই আকাশ হাতে ঝাড়ু আর বালতি নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। তার মুখে এক বিজয়ী হাসি। সে ডলি বেগমের খুব কাছে গিয়ে দাঁড়ালো। শুভ সকাল আম্মা। কাল রাতে তো আকাশ ভেঙে বৃষ্টি পড়লো, আপনার বাতের ব্যথা বাড়েনি তো? আমি তো সারা রাত বাগান পরিষ্কার করলাম, এখন ভাবছি ড্রয়িং রুমটা একটু ঝেড়ে দেব। আকাশ, তুই কি সারা রাত ভিজে ভিজে পাগল হয়ে গেছিস? তুই কি জানিস নিশাত তোকে আজ থেকে বাড়ির গেটের ম্যানেজারের দায়িত্ব দিয়েছে? গেটম্যান? বাহ, ম্যাম তো দেখি আমার প্রমোশন দিচ্ছে। গেটম্যান হওয়া মানেই তো বাড়ির ইজ্জত পাহারা দেওয়া। ম্যাম, কাল রাতের ইজ্জতটা কি ভালোভাবে পাহারা দিয়েছিলাম না? নিশাত কফির কাপটা সজোরে টেবিলের উপর আছাড় দিয়ে রাখলো। কাপটা ভেঙে চৌচির হয়ে গেল। উপস্থিত সবাই চমকে উঠল। আকাশ, মুখ বন্ধ কর। আব্দুল পিয়নকে দিয়ে তোকে আমি আজ এক গাদা গোবর আনিয়ে দেব। ওইগুলো দিয়ে তোকে আজ সারা দিন সার বানাতে হবে। এইটাই তোর আজকের কাজ। তুই কি জানিস তুই আমার চোখে এখন এক নর্দমার কীটের চেয়েও নিচু? নর্দমার কীট হলেও ম্যাম, মুক্ত তো ঝিনুকেই জন্মায়। আপনার ওই রাগী ঝিনুকের ভেতর থেকে মুক্ত বের করা তো আমারই কাজ। ঠিক আছে, গোবর মাখতে আমার আপত্তি নেই, তবে মাখার পর কিন্তু আপনাকেও একটা সেলফি তুলতে হবে আমার সাথে। আরে আকাশ, বাজাবাজি তুই তো দেখি দিন দিন তেরা হচ্ছ। নিশাত মা, তুমি একে ডিভোর্স দিচ্ছ না কেন? এরকম ঘর জামাই রেখে লাভ কি? ডিভোর্স দেব না জামান চাচা, ও তো
শান্তি পাবে ডিভোর্স দিলে। আমি ওকে তিলে তিলে শেষ করব। এই শালা সারাদিন কি এখানেই পড়ে থাকে নাকি? সেদিন দুপুরে অফিসে এক জরুরি মিটিং ছিল। নিশাতের বাবা আজমল সাহেবও সেখানে উপস্থিত। জাপানি এক ক্লায়েন্ট এসেছে তাদের সাথে বড় একটা প্রজেক্টে সই করতে। নিশাত খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছিল, কিন্তু মাঝপথে হুট করে স্লাইডগুলো হ্যাং হয়ে গেল। নাতাশা আর মিস্টার রফিক আড়ালে আসছেন, কারণ তারা আগে থেকেই ল্যাপটপে ভাইরাস ঢুকিয়ে রেখেছিল। আই এম সরি মিস্টার ওয়াকাদা, আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে। জাস্ট আ মিনিট। নিশাত, তোমার স্বামী আকাশকে তো দেখলাম অফিসের বাইরে ঝাড়ু দিচ্ছে, ওকে ডাকো না, ও তো সব জানতা শমশের। ঠিক তখনই আকাশ তার সেই সাধারণ পোশাকে কনফারেন্স রুমে ঢুকলো। তার হাতে করে সে ফোল্ডার নিয়ে এসেছে। ম্যাম, আপনার স্লাইডের দরকার নেই। মিস্টার ওকাদা আসলে আমাদের কালচারাল ভ্যালু দেখতে চান। এই নিন আমার তৈরি করা হাতের কাজ করা কিছু নকশা আর মাটির তৈরি মডেল। গোবর দিয়ে যে সার হয় সেই সার দিয়ে আমি একটা অর্গানিক অ্যাগ্রিকালচারাল প্ল্যান তৈরি করেছি এই প্রজেক্টের জন্য। জাপানি ক্লায়েন্ট আকাশের প্রেজেন্টেশন দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি সাথে সাথে প্রজেক্টে সই করলেন। ঈশাত অবাক হয়ে তাকিয়ে রইল। সে যাকে গোবর মাখাতে চেয়েছিল সেই গোবরই আজ তার কোম্পানিকে বাঁচিয়ে দিল। মিস্টার আকাশ, ইউ আর এ জিনিয়াস। আপনার আইডিয়া আমাদের প্রজেক্টে অন্য লেভেলে নিয়ে যাবে। মিটিং শেষে নিশাত আকাশকে তার কেবিনে ডেকে পাঠালো। তুই কেন ইন্টারফেয়ার করলি? তুই কি আমাকে ছোট করতে চাস? ছোট নয় ম্যাম, আপনাকে আমি বড় করতে চাই। আপনি রাগ করে আমাকে যে কাজই দেবেন আমি সেটাকেই সোনায় রূপ দেব। এখন বলুন, আজকের এই সাকসেসের জন্য কোনো পুরস্কার আছে? পুরস্কার হলো তুই আজ রাতেও বারান্দায় থাকবি। তোর শরীরের গোবরের গন্ধ আমি আমার রুমে সইব না। গন্ধে তো মশা পালাবে ম্যাম, কিন্তু আমি তো পালাবো না। রাতে দেখা হবে বস। সেদিন রাত তখন 1টা। নিশাত ঘরে ঢুকে দেখে আকাশ নেই। সে ভাবলো আকাশ হয়তো বাগানে পড়ে আছে। নিশাত বাথরুমে গেল শাওয়ার নিতে, কিন্তু শাওয়ার চালু করতেই সে দেখলো পানি আসছে না। সে চেঁচিয়ে আকাশকে ডাকলো। আকাশ বাথরুমের জানালা দিয়ে উকি দিল। কি হলো ম্যাম, পানি নেই? আমি তো পাম্পের চাবিটা নিজের কাছে রেখেছি। আজ তো ড্রাই ওয়াশ হবে আপনার। আকাশ, তুই একটা ইতর। চাবি খোল, আমার শরীরে সাবান মাখা, চোখ জ্বলছে। আকাশ বাথরুমে ঢুকে পড়ল। নিশা তখন তোয়ালে জড়িয়ে এক কোণায় দাঁড়িয়ে চোখ ঘষছে। আকাশ একটা মগ নিয়ে বালতি থেকে পানি তুলে নিশাতের মাথায় ঢালতে লাগলো। আহা, চোখ মুছবেন না ম্যাম। আপনার এই চোখের জল আর শাওয়ারের জল সবই তো আমার জন্যই ঝরে। আজ আমি আপনাকে নিজের হাতে গোসল করিয়ে দেব। ছাড়, তুই আমাকে স্পর্শ করবি না। উফ, জলদি পানি ঢাল। আকাশ নিশাতকে বাথটবের ভেতর নিয়ে বসালো। পানির ঝাপটার নিচে তারা দুজন আবার কাছাকাছি। নিশাত বারবার আকাশকে লাত্তি মারতে চাইলো, কিন্তু আকাশ তার পা ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। কাল রাতে বারান্দায় ভিজেছিলাম, আজ বাথটবে ভিজবো। নিশাত, তোমার এই রাগটা তো আসলে এক ধরনের আকর্ষণ। তুমি যত দূরে পাঠাতে চাও ততই আমি তোমার ভেতরে ঢুকে পড়ছি। তুই মিথ্যে বলছিস, আমি তোকে ঘৃণা। আকাশ আবার নিশাতের ঠোঁটে নিজের অধিকার স্থাপন করল। বাথরুমে সেই পিচ্ছিল বাথটবে তাদের ঝগড়া আবার গভীর কামনায় রূপ নিল। নিশাত আকাশকে কামড়ে দিল, কিন্তু আকাশ তার পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে তাকে শান্ত করল। সারা রাত ধরে বাথরুমে চলল তাদের এক দীর্ঘ আর ক্লান্তিকর লড়াই। নিশাত অনুভব করলো এই আকাশ তার শরীরের প্রতিটি শিরায় মিশে গেছে, কিন্তু তার অহংকারের দেয়ালটা এখনো সে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করছে। সকালবেলা যখন আকাশ বাথরুম থেকে বেরিয়ে এলো, তার মুখে এক প্রশান্তির ছাপ। আর নিশাত ভেতরে বসে ভাবছে, এই অদ্ভুত মানুষটাকে সে কিভাবে হারাবে, যার কাছে প্রতিটি অপমানে এক একটি প্রেমের গান। বাথরুমে যুদ্ধের পর নিশাতের মেজাজ এখন আগ্নেয়গিরির মতো। সে ঠিক করেছে আকাশকে বাড়ির ভিতরে কোনো কাজেই করতে দেবে না। কিন্তু আজ বাড়িতে এক বিশাল গেট টুগেদার। নিশাতের বাবার পুরনো ব্যবসায়িক বন্ধু এবং তাদের স্ত্রীরা এসেছেন। নিশাতের মা ডলি বেগম রান্নাঘরে তদারকি করছেন। নিশাত কিচেনে ঢুকে দেখলো আকাশ সেখানে মকবুল কুকের সাথে আড্ডা দিচ্ছে। তুই এখানে কি করছিস? তোকে না বলেছি বাগানে থাকতে? গেস্টদের সামনে তোর এই মুখটা আমি দেখাতে চাই না। ম্যাম, মকবুল ভাই একলা পারছিল না, আর আপনার প্রিয় শাহী টুকরা তো আমি ছাড়া কেউ পারফেক্ট বানাতে পারে না, তাই ভাবলাম একটু হাত লাগাই। মকবুল, ওকে এক্ষুনি বের করো। আর আকাশ, তুই যদি এক্ষুনি এখান থেকে না যাস তবে আমি তো সব কাপড় চোপড় বাইরে ফেলে দেব। আকাশ শান্তভাবে মকবুলকে বাইরে যেতে ইশারা করলো।
মুখগুলো হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এখন বিশাল কিচেনে শুধু আকাশ আর নিশাত। চারদিকে মশলার কড়া ঘ্রাণ আর ওভেনের উত্তাপ। আকাশ ধীরে ধীরে কিচেনের দরজাটা ভেতর থেকে লক করে দিল। দরজা বন্ধ করলি কেন? কি চাস তুই? ছাড় আমাকে। আকাশ নিশাতকে এক ঝটকায় কিচেন আইল্যান্ডের মার্বেল স্ল্যাবের উপর বসিয়ে দিল। মশলার ঝাঁজ কি শুধু তরকারিতে থাকে নিশাত? আপনার এই শরীরেও তো অনেক ঝাঁজ। কাল রাতে বাথরুমে পানি কম ছিল, আজ এখানে আগুনের পাশে রোমান্স হবে। তুই তুই একটা অসভ্য। মকবুল বাইরে আছে, আম্মা আসতে পারে। ছাড়। তোর হাত সরা। আকাশ নিশাতের শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দিয়ে ওর গলার কাছে মুখ নিয়ে এলো। কেউ আসবে না নিশাত, আর আসলেও দেখবে ঘর জামাই তার বউকে রান্না শেখাচ্ছে। আপনার এই সিল্কের শাড়িটা বড্ড বেশি পিছলে যাচ্ছে, ঠিক আপনার ওই অহংকারের মতো। আকাশ জবরদস্তি করে নিশাতের ঠোঁটে নিজের দখল নিল। নিশাত স্ল্যাবের উপর শুয়ে পড়ে পা দিয়ে আকাশকে ঠেলতে চাইল, কিন্তু আকাশ তার দুই পা নিজের শরীরের সাথে চেপে ধরল। কিচেনে সে উত্তপ্ত পরিবেশে আকাশ নিশাতকে এক উন্মত্ত কামনায় বিদ্ধ করতে লাগলো। নিশাতের হাতগুলো মশলার ডাব্বায় লেগে মেঝেতে পড়ে গেল। এলাচ আর দারুচিনির গন্ধে সারা ঘর মম করছে। আকাশ নিশাতের ঘাড় আর পিঠে নিজের দাঁতের দাগ বসিয়ে দিল। আকাশ পুড়ছে, সব পুড়ছে, ছাড়। আকাশ থামল না। কিচেন আইল্যান্ডের উপরে সে নিশাতকে তার সমস্ত পুরুষ দিয়ে অধিকার করলো। নিশাতের তীব্র শীতকালগুলো কিচেন চিমনি দিয়ে বাইরে মিলিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষণ পর আকাশ যখন নিশাতকে ছেড়ে দিল, নিশাত তখন এলানো চুলে স্ল্যাবের উপর পড়ে আছে। তার সারা শরীরে মশলার গুঁড়ো আর আকাশের ঘাম। নিশাত অপমানে ঠুকরে কেঁদে উঠল, কিন্তু আকাশ শুধু হেসে ওর কপালে একটা চুমু দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে তখন গেস্টদের ভিড়। নিশাতের বাবা আজমল সাহেব তার বন্ধুদের সাথে ব্যবসার গল্প করছেন। ডলি বেগম আর তার বান্ধবীরা মিলে আকাশের গোষ্ঠী উদ্ধার করছেন। উপস্থিত আছে নিশাতের শত্রু নাতাশা আর সেই ধূর্ত মিস্টার রফিক। জানো বোন, এই ছেলেটা আসার পর থেকে আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে। সারাক্ষণ রাগ করে থাকে। ঘর জামাই যদি তেরা হয় তবে সংসার চালানো যে কত কঠিন। আহা খালা, নিশাত তো সুন্দরী, ও চাইলেই তো ওকে লাথি মেরে বের করে দিতে পারে, কিন্তু আকাশ তো মনে হয় আঠার মতো লেগে আছে। ওকে ডাকো না, ও তো সব জানতা শমশের। আকাশকে আমি চিনি, ও আসলে একটা সাইকো। ও নিশাতকে ব্ল্যাকমেল করেছে হয়তো। ঠিক তখনই আকাশ ড্রয়িং রুমে ঢুকলো। তার শার্টের হাতা গোটানো, চুলে কিঞ্চিত মশলার খুঁড়ো। সে সোজা গিয়ে আজমল সাহেবের পাশে বসলো। বাবা, আজকে শাহী টুকরাটা কিন্তু স্পেশাল হয়েছে। একটুবার মকবুল ভাই নিয়ে আসবে, তবে ম্যামের হাতের একটু স্পর্শ আছে ওতে, তাই স্বাদ একটু বেশি হতে পারে। সাব্বাস আকাশ, তুই আছিস বলেই বাড়িতে একটা রৌনক আছে। নিশাত সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে এখন অন্য একটা শাড়ি। গলার কাছে মেকআপ দিয়ে দাগ ঢাকার চেষ্টা করেছে সে। সে জ্বলন্ত চোখে আকাশের দিকে তাকালো। আকাশ, তুমি কি গেস্টদের সামনেও বকবক করবে? যাও গিয়ে সবার পানির গ্লাস চেক করো। আর আম্মা, আকাশকে বলো ওর জন্য স্টোর রুমে বিছানা করতে। ও আজ থেকে ওখানেই থাকবে। স্টোর রুম? বাহ, ওখানে তো অনেক পুরনো স্মৃতি থাকে। ম্যাম, আপনিও কি আসবেন নাকি পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে? নাকি আমি একাই অন্ধকারের ভূত হয়ে থাকবো? নিশাত, তোর স্বামী তো দেখি জোকস করতে ওস্তাদ। আকাশ, তুমি কি সত্যি স্টোর রুমে থাকবে? পিয়া আপু, বস যেখানে পাঠাবে সেখানেই থাকতে হবে। তবে স্টোর রুমের জানালা দিয়ে কিন্তু চাঁদটা খুব ভালো দেখা যায়, ঠিক নিশাত ম্যামের মেজাজের মতো। কখনো পূর্ণিমা, কখনো অমাবস্যা। নিশাত রাগে গ্লাসটা হাতে শক্ত করে ধরল। সে বুঝতে পারছে আকাশ সবার সামনে তাকে ছোট করার বদলে নিজেকে স্মার্ট প্রমাণ করছে। রাত তখন 11টা। গেস্টরা বিদায় নিয়েছে। নিশাত রাগে ফুঁসতে ফুঁসতে স্টোর রুমে গেল আকাশকে বকা দিতে, কিন্তু সেখানে আগে থেকে ওত পেতে আছে পপ্পি ফুপ্পি, যিনি এবারের সবচেয়ে বড় গোয়েন্দা। তিনি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছেন। আকাশ, তুই কিচেনে যা করেছিস তার জন্য তোকে আমি কালই ডিভোর্স পেপার পাঠাবো। তুই আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আকাশ পুরনো একটা ট্রাঙ্কের উপর বসে হাসতে হাসতে বলে, সম্মান তো বাড়ে নিশাত, যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে। আপনি তো শুধু জেদ ধরে আছেন। আর ডিভোর্স পেপার তো আমি ছিঁড়ে ফেলবো। তুই ছিড়বি? তোর কত বড় সাহস! তুই এই বাড়ির চাকর, ঘর জামাই। আকাশ হঠাৎ নিশাতকে টেনে নিজের কোলের উপরে বসিয়ে নিল। চাকর যখন বলেছেন তবে সেবাটা তো পূর্ণাঙ্গ হওয়া চাই। পপি ফুপি বাইরে দাঁড়িয়ে কান পেতে আছেন,
আপনি কি চান উনি আমাদের এই ঝগড়াটা কাল পুরো বনানীতে রাষ্ট্র করুক? নিশাত চমকে উঠল। সে জানালার কাছের প্রতিফলনে পপি ফুপির ছায়া দেখতে পেল। ছাড় আকাশ, উনি দেখে ফেলবেন। দেখুক না, স্বামী বউকে আদর করছে, এতে তো ওনার হিংসে বাড়বে। চলুন একটু অভিনয় করি। আকাশ নিশাতের কপালে আর গালে বারবার চুমু দিতে লাগলো। নিশাত অপমানে আর লজ্জায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু পপি ফুপির ভয়ে সে জোরে চিৎকার করতে পারল না। আকাশ এই সুযোগে নিশাতের শরীরের প্রতিটি বাজে নিজের স্পর্শ মেখে দিল। স্টোর রুমের সেই ধুলোবালি আর পুরনো জিনিসের গন্ধে তাদের রোমান্স এক অন্য মাত্রা নিল। পপি ফুপি বাইরে থেকে ভাবলেন, ওরে বাবা, নিশাত তো দেখি আকাশকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। পপি ফুপু লজ্জায় আর দাঁড়াতে পারলেন না, চলে গেলেন দ্রুত। মধ্যরাত। পপি ফুপি ঘুমাতে যাওয়ার পর নিশাত আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে দৌড়ে ছাদে চলে গেল। তার মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মরে যাবে। আকাশও তার পিছু পিছু ছাদে এলো। বাইরে ঝড়ো হাওয়া বইছে। আকাশ, তুই কেন আমার জীবনটা এমন করছিস? আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি। ঘৃণা করার জন্য তো অনেক মানুষ আছে নিশাত, কিন্তু আমাকে সহ্য করার মতো মানুষ শুধু আপনি। এই ছাদের কার্নিশে দাঁড়িয়ে দেখুন, পুরো শহর ঘুমাচ্ছে, কিন্তু আমাদের এই যুদ্ধ থামছে না। থামবে যেদিন তুই এই বাড়ি থেকে যাবি। আমি যাব না, আমি আপনার এই পাথরের মতো মনটাকে গলিয়েই ছাড়বো। আকাশ নিশাতকে ছাদের দেয়ালের সাথে চেপে ধরলো। বাতাসের চাপটা নিশাতের চুল উড়ছে। আকাশ নিশাতের কানের কাছে মুখ নিয়ে বলল, আজ রাতে স্টোর রুমে নয়, আজ রাতে এই খোলা আকাশের নিচে আমাদের বাসর হবে। আকাশ, তুই কি পাগল? নিচে সবাই আছে। কেউ নেই, সবাই ঘুমে। আজ শুধু আমি, তুমি আর এই ঝোড়ো বাতাস। আকাশ নিশাতের শাড়িটা এক ঝটকায় অনেকটা আলগা করে দিল। নিশাত ঠান্ডায় শিউরে উঠল। আকাশে ঠোঁট যখন নিশাতের উন্মুক্ত কাঁধে বিচরণ করতে লাগলো, নিশাত এক অজানা শিহরণে চোখ মুছে ফেলল। সে আকাশকে ঘৃণা করতে চাইলেও তার শরীর আজ বারবার আকাশের কাছে আত্মসমর্পণ করছে। আকাশের প্রতিটি স্পর্শ নিশাতকে মনে করিয়ে দিচ্ছে যে সে যত বড় বসই হোক না কেন, আকাশের কাছে সে শুধুই এক মানবী। সারা রাত ধরে ছাদের সেই নির্জনতায় তাদের মধ্যে চলল এক অসম লড়াই। আকাশ তার সমস্ত তেজ দিয়ে নিশাতকে শান্ত করলো। ভোর যখন হলো, নিশাত আকাশের বুকে মাথা রেখে হাঁপাচ্ছে। তার চোখে জল, কিন্তু সেই জলে জেদ কম, ক্লান্তি বেশি। আকাশ তাকে কোলে করে ঘরে নিয়ে এলো। সকালবেলা যখন ডলি বেগম চা নিয়ে নিশাতের রুমে ঢুকলেন, তিনি দেখলেন নিশাত অঘরে ঘুমোচ্ছে আর আকাশ ড্রয়িং রুমে বসে হাসি মুখে পেপার পড়ছে। ছাদের সেই উত্তাল রাতের পর সকালটা শুরু হয়েছিল এক ভারী নিস্তব্ধতায়। আকাশের মনে হয়েছিল নিশাত হয়তো কিছুটা নমনীয় হবে, কিন্তু নিশাতের জেদ পাথরের মতো শক্ত। দুপুরের দিকে আকাশ যখন স্টোররুমে নিজের গোছগাছ করছিল, নিশাত সেখানে ঝড়ের ভেগে ঢুকলো। তার চোখ মুখ অপমানে লাল হয়ে আছে। আকাশ, তুই কি ভেবেছিস কাল রাতে যা হয়েছে তারপর আমি তোকে ক্ষমা করে দেব? তুই আমার দুর্বলতার সুযোগ নিয়েছিস। তুই একটা নিচু মনের সুযোগ সন্ধানী। দুর্বলতা নয় নিশাত, ওটা অধিকার ছিল। আর আপনিও তো খুব একটা বাধা দিচ্ছিলেন না, নাকি? তার চোখ মুখ অপমানে লাল হয়ে আছে। আকাশ এক পা এগিয়ে নিশাতের খুব কাছে গিয়ে তার চিবুক ছুঁতে চাইলেও নিশাতের রাগের বাঁধ ভেঙে গেল। সে পূর্ণ শক্তিতে আকাশের গালে এক কড়া চড় বসিয়ে দিল। চড়ের শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। আকাশের মাথাটা একদিকে ঘুরে গেল। সে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে সবসময় যে হাসি খুশি ভাবটা থাকতো তা মুহূর্তেই মিলিয়ে গিয়ে এক হিংস্র শীতলতা চলে এলো। আকাশ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার চোয়াল শক্ত হয়ে গেছে। আকাশ খুব নিচু কিন্তু শীতল গলায় বলল, এতদিন আপনি আমাকে অনেক অপমান করেছেন নিশাত। আমি ঘর জামাই হয়ে সব সহ্য করেছি, কারণ আমি আপনাকে ভালোবেসেছিলাম। কিন্তু গায়ে হাত তুলে আপনি সীমারেখা পার করে ফেলেছেন। নিশাত আকাশের এমন রূপ কখনো দেখেনি। আকাশের চোখ লাল হয়ে গেছে, শরীর কাঁপছে। সে ভয় পেলেও তা লুকিয়ে বলে, চর দিয়েছে তাতে কি হয়েছে? তুই এটারই যোগ্য, তুই আমার চাকর। আকাশ নিঃশ্বাসের হাতটা সজোরে চেপে ধরে। চাকর? আজ থেকে তুই দেখবি চাকর যখন মালিক হয় তখন কি হয়। তুই চর মেরেছিস, এর প্রতিদান তুই হারে হারে করে টের পাবি। আজ থেকে এই আকাশ আর তোর সেই হাসি খুশি জুনিয়র না। আকাশ চটকা দিয়ে নিশাতের হাতটা ছেড়ে দিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে আজ এক রাজকীয় দাপট। নিশাত দরজার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছে না সে কেন এত ভয় পাচ্ছে। আকাশের সেই শান্ত চাহনি তাকে বুঝিয়ে দিয়েছে যে সে বুনা আগুনের সাথে খেলা করে ফেলেছে। বিকেলের দিকে নিশাত
তার 3 বন্ধু জিসান, নাতাশা এবং রনিকে বাসায় দাওয়াত দিয়েছে। তার উদ্দেশ্য ছিল আকাশের জেদ চূর্ণ করা। ড্রয়িং রুমে আজমল সাহেব বসেছিলেন। নিশাত সেখানে এসে তার বাবার উপর চিৎকার শুরু করলো। বাবা, তোমার জন্যই আজ আমার এই দশা। এই বস্তির ছেলেটাকে কেন আমার জীবনে আনলে? তোমার কি টাকার অভাব ছিল যে একটা গরিবের কাছে নিজের মেয়েকে বেচে দিলে? আজ তো সে আমার উপর চোখ রাঙানোর সাহস পায়। নিশাত মা, তুই আকাশকে চিনতে ভুল করছিস। ও গরিব হতে পারে কিন্তু ওর মনটা অনেক বড়। ও তোকে আগলে রাখবে বলে আমি এই বিয়েটা দিয়েছি। আরে আজমল আঙ্কেল, আপনার চয়েস তো মারহাবা। এই কোরিয়ার বয় টাইপ ছেলেটা নাকি আপনার জামাই। নিশাত, তুই চিন্তা করিস না, আমরা আছি ওকে সাইজ করার জন্য। ঠিক তখনই আকাশ ড্রয়িং রুমে ঢুকলো। তার পরনে আজ এক দামি কালো শার্ট যা সে আগে কখনো পরেনি। তাকে দেখে নাতাশা একটু থমকে গেল। আকাশ কারো দিকে না তাকিয়ে সোজা কিচেনে চলে গেল। নিশা তার বন্ধুদের সামনে আকাশকে দিয়ে ট্রে বহন করানোর চেষ্টা করলো। আকাশ, এই যে বন্ধুরা এসেছে, ওদের জন্য ড্রিঙ্কস নিয়ে আয়। শোন, বেশি দেরি হলে কিন্তু আবার হাত চুলকাতে পারে আমার। আকাশ ট্রে নিয়ে এলো ঠিকই, কিন্তু সে ট্রেটা সজোরে জিসানের কোলের উপর নামিয়ে রাখলো। জিসানের প্যান্টে ড্রিঙ্কস পরে একাকার। এই, তুই কি কানা দেখছিস না আমার দামি প্যান্ট? দামি প্যান্টের চেয়ে ইজ্জত দামি জিশান সাহেব। পরের বার যখন এই ড্রয়িং রুমে পা রাখবেন, আগে কুকুরের মতো ঘেউ ঘেউ করা বন্ধ করবেন। নিশাতের বন্ধুরা অপমানে চলে গেল। নিশাত রাগে বাবার সামনেই আকাশকে গালিগালাজ করতে লাগলো। আজমল সাহেব আকাশকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। বাবা আকাশ, আমি জানি ও তোকে অনেক কষ্ট দিচ্ছে। আমি ওর বাবা হয়ে তোর কাছে মাপ চাচ্ছি। নিশাত আসলে জেদি, কিন্তু ওর মনটা খারাপ না। তুই ওকে ছেড়ে যাস না বাবা। বাবা, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি আপনাকে কথা দিচ্ছি নিশাতকে আমি পথেই আনব। তবে এখন থেকে আমার খেলার নিয়ম পাল্টে যাবে। পরদিন সকালে বাড়িতে এক নতুন চরিত্রের এন্ট্রি হলো। সে হলো রিয়া, আজমল সাহেবের বন্ধু মেয়ে এবং আকাশের পুরনো ক্লাসমেট। রিয়া দেখতে অত্যন্ত সুন্দরী এবং চটপটে। সে কয়েকদিনের জন্য এই বাড়িতে থাকতে এসেছে। নিশা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তখন রিয়া হুড়মুড় করে ঢুকে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ, ও মাই গড, তুই এখানে? তুই তো আমার সেই ক্লাস ছিলি কলেজে। তোকে এত হ্যান্ডসাম লাগছে কেন? আকাশ নিশাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আরে রিয়া, তুইও তো আগের চেয়ে অনেক বেশি হট হয়ে গেছিস। তোর কথা তো আমি প্রায়ই ভাবি। আকাশ নিশাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। নিশাত কফির কাপে চুমুক দিতে গিয়ে থমকে গেল। সে ভাবলো আকাশ হয়তো তাকে রাগাতে চাইছে, কিন্তু আকাশ আর রিয়া ড্রয়িং রুমে এমন ভাবে ফ্ল্যাটিং শুরু করলো যে নিশাতের মেজাজ বিগড়ে গেল। আকাশ, তুই নাকি বিয়ে করেছিস? তোর বোন নিশ্চয়ই খুব লাকি। কোথায় সে? আকাশ নিশাতের দিকে ইশারা করে। ওই যে ম্যাম বসে আছেন, তবে উনি একটু গম্ভীর, সারাক্ষণ অফিসের ফাইল নিয়ে থাকেন। তুই বরং আমার পাশে বস। তোর গায়ের পারফিউমের গন্ধটা বড্ড মাদকতাময়। নিশাত প্রথমে আমলে নিতে চাইল না। সে ভাবলো, পাগল নাকি? আমি কেন এই ফালতু ছেলের জন্য জেলাস হব? কিন্তু যখন আকাশ রিয়ার চুলে হাত দিয়ে একটা ফুল গুছিয়ে দিল, তখন নিশাতের হাত থেকে কফির কাপটা সজোরে টেবিলের উপরে পড়ে গেল। আকাশ, বাড়ির ভেতরে এই অসভ্যতা কি হচ্ছে? রিয়া, তুমি আমাদের গেস্ট, কিন্তু আকাশের সীমাটা একটু বোঝা উচিত। আরে নিশাদ আপু, আমরা তো ফ্রেন্ডস, আর ফ্রেন্ডদের মধ্যে একটু টাচ তো হতেই পারে। আকাশ, চল না আজ বিকেলে একটু লং ড্রাইভে যাই। অবশ্যই রিয়া, তোর জন্য আমার সব কাজ ক্যান্সেল। তুই যা বলবি তাই হবে। নিশাত রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। সে বুঝতে পারছে তার বুকের ভেতরে এক অজানা যন্ত্রণা হচ্ছে। এটা কি হিংসে, নাকি আকাশকে অন্য কারোর সাথে সহ্য করতে না পারার ভয়? রাত তখন 12টা। আকাশ আর রিয়া ডিনার শেষ করে ছাদে আড্ডা দিচ্ছিল। নাকি আকাশকে অন্য কারোর সাথে সহ্য করতে না পারার ভয়? রাত তখন 12টা। আকাশ আর রিয়া ডিনার শেষ করে ছাদে আড্ডা দিচ্ছিল। নিশাত জানালা দিয়ে উকি মেরে দেখলো রিয়া আকাশের খুব কাছে ঘেঁষে বসে হাসছে। নিশাত আর শুইতে পারলো না। সে ছাদে গিয়ে হাজির হলো। আকাশ, অনেক হয়েছে, এবার রুমে আয়। রিয়া, তোমার কি ঘুম পায় না? নিশাদ আপু, আকাশের জোকসগুলো এত মজার যে সময় বুঝতেই পারি না। আপনি কি আমাদের ডিস্টার্ব করছেন? ম্যাম, আপনি তো বললেন আমি আপনার চাকর। চাকর কি আর ছুটি দেওয়া যায় না? রিয়া তুই থাক, আমি ম্যামের সার্ভিস দিয়ে আসি। আকাশ আর নিশাত নিচে নেমে এলো। রুমে ঢোকার পর নিশাত দরজার লক লাগিয়ে দিল। তোর লজ্জা করে না? একটা পরকীয় সম্পর্কের মতো ওই মেয়ের সাথে ফ্লার্ট করছিস? তুই ভুলে গেছিস তুই বিবাহিত? বাহ, কাল পর্যন্ত তো আমি আপনার চাকর ছিলাম, আজ স্বামী হয়ে গেলাম।
রিয়া সুন্দরী, অবিবাহিত এবং সে আমাকে সম্মান দেয়। আপনার মতো চর মারে না। তুই চরের প্রতিশোধ নিচ্ছিস? ওই মেয়েকে দিয়ে আমাকে জেলাস করছিস? তুই একটা জানোয়ার আকাশ। আকাশ নিশাদকে দেয়ালে চেপে ধরে। হ্যাঁ, আমি জেলাস ফিল করছি। আর দেখুন, আপনি কিন্তু জেলাস হচ্ছেন। তার মানে এই পাথর মনেও একটুখানি জায়গা আমার জন্য আছে। রিয়া কালও আমার সাথে থাকবে, পরশু থাকবে। আপনার সহ্য না হলে আপনিও বরং জিসানের সাথে ঘুরুন না। খবরদার, জিসানের নাম নিবি না। তুই শুধু আমার, মানে তুই এই বাড়ির জামাই। শুধু জামাই নাকি আরও কিছু? রিয়াকে কি আমি বলবো যে আমার বউ আমাকে খুব ভালোবাসে? কখনো না। তুই যাবি ওই মেয়ের কাছে? নিশাদ কাঁদতে শুরু করলো। আকাশ দেখলো নিশাদের চোখে জল। সে বুঝতে পারলো রিয়ার এন্ট্রি কাজে লেগেছে। আকাশ নিশাদকে জড়িয়ে ধরলো। নিশাদ প্রথমে ধাক্কা দিল, পরে আকাশের বুকের মধ্যে মুখ লুকালো। নিশাত, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, চর দিয়ে নয়। রিয়া আমার শুধু বন্ধু, আর আপনি আমার সব। নিশাদ ঝটকা দিয়ে সরে গেল। বেশি পক পক করবি না। তুই কাল রিয়ার সাথে ঘুরবি, তবে আমার পারমিশন নিয়ে। যা, বারান্দায় গিয়ে শো। আকাশ হাসতে হাসতে বারান্দায় গেল। সে জানে নিশাদের হিংসেটাই তার জয়ের প্রথম ধাপ। কমেডি আর রোম্যান্সের এই খেলায় নিশাদ এখন নিজেই ফেসে যাচ্ছে। সকালে রোদে বনানী বাড়ির ডাইনিং টেবিলটা আজ যেন একটা কুরুক্ষেত্র। টেবিলে একদিকে নিশাদ বসে ল্যাপটপে মুখ গুজে কফি খাচ্ছে, আর তার ঠিক পাশেই আকাশ এবং রিয়া বসে খুনছুটিতে মেতেছে। রিয়া আজ একটা স্লিভলেস টপ আর জিন্স পরেছে, তার চোখে মুখে চপলতা। ডলি বেগম আর রাশিদ এক কোনায় বসে এই ত্রিমুখী লড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। রিয়া আকাশের পাতে নিজের হাতে অমলেট তুলে দিয়ে বলে, আকাশ, তুই তো আগে অমলেট খুব ভালোবাসতিস। দেখ তো ঠিক তোর পছন্দের মতো হয়েছে কিনা। আমি আজ সকালে মকবুল ভাইকে সরিয়ে নিজে তোর জন্য এটা বানিয়েছি। আকাশ রিয়ার দিকে তাকিয়ে একগাল হেসে বলে, ওয়াও রিয়া, তুই তো দেখি শেফ হয়ে গেছিস। তোর হাতের ছোঁয়ায় তো লবণের বদলে মধু লাগছে। ম্যাম, আপনি কি একটু খেয়ে দেখবেন? আপনার ওই কালো কফির চেয়ে ওই অমলেট অনেক বেশি টেস্টি। নিশাত ল্যাপটপ থেকে চোখ না তুলে শীতল গলায় বলে, আমার রুচি তোমার মতো অত সস্তা নয় আকাশ। আর রিয়া আমাদের বাড়িতে মকবুল আছে রান্না করার জন্য। গেস্টদের রান্নাঘরে যাওয়াটা কি একটু দৃষ্টিকটু নয়? আরে নিশাদ আপু, আকাশ তো আমার কাছে গেস্ট না, ও তো আমার কলেজের সেই হিরো। আমরা তো এক প্লেটে ফুচকা খেয়েছি, তাই না রে আকাশ? একদম। আর মনে আছে রিয়া, বৃষ্টির দিনে আমরা যখন ছাতা ছাড়াই বাইকে করে ঘুরতাম, তোর সেই ভেজা চুল থেকে বৃষ্টির জল যখন আমার নাকে পড়তো। নিশাত সজোরে কফির কাপটা পিরিচের উপর রাখলো। ঠক করে একটা শব্দ হলো। রাশেদ আর ডলি বেগম একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। আরে আকাশ, তুই তো দেখি অনেক রোমান্টিক ছিলি। এখন তোর নিশাতের ফাইলের তলায় ঝাপা পড়ে তোর রোমান্স সব ঘাম হয়ে বেরোচ্ছে। রিয়া আসার পর তুই তো দেখি আবার প্রাণ ফিরে পেলি। আসলে আকাশকে আজ কত খুশি দেখাচ্ছে। নিশাত, তুই তো সারাদিন অফিস নিয়ে থাকিস। আকাশকে একটু রিয়ার সাথে ঘুরতে দিলে মন্দ হয় না, বেচারা একটু মুক্তি পাক। মা, তোমরা কি ভুলে গেছো আকাশ আমার স্বামী? রিয়া, তুমি ফ্রেন্ড হতে পারো, কিন্তু ফ্রেন্ডশিপের একটা লিমিট থাকা উচিত। আকাশ, ব্যাগ তোলো, আমাদের অফিসে যেতে হবে। ম্যাম, আজ আমি অফিসে যাচ্ছি না। রিয়াকে কথা দিয়েছি ওকে ঢাকা শহরটা একটু ঘুরিয়ে দেখাবো। অনেক দিন পর তো এসেছে। আপনি কুদ্দুস ভাইকে নিয়ে চলে যান, আর ব্যাগটা আজ আপনি নিজেই ডিকিতে তুলবেন, কারণ ঘর জামাই অফ ডিউটি। নিশাত বিস্ময় আর রাগে কথা হারিয়ে ফেলল। আকাশ তাকে অগ্রাহ্য করে রিয়ার হাত ধরে টেবিল থেকে উঠে গেল। নিশাত দেখলো রিয়া আকাশের কানে মুখ নিয়ে কি যেন একটা বললো, আর আকাশ হো হো করে হেসে উঠল। নিশাতের বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠল। সে বুঝতে পারলো না এই জ্বালাটা অপমানের নাকি অন্য কিছুর। দুপুরবেলা নিশাত অফিসের কাজ শেষ না করেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তার মনের ভেতরে এক অস্থিরতা কাজ করছে। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখলো আকাশ আর রিয়া কার্পেটের উপর বসে লুডো খেলছে। সাথে আছে পিয়ন আব্দুল আর নাতাশা। আকাশ আর রিয়ার মধ্যে এমন ঘনিষ্ঠতা যেন তারা আজন্ম সাথী। তুই এত তাড়াতাড়ি চলে এলি? দেখ, তোর স্বামী তো এখানে রিয়াকে নিয়ে ছক্কা মারছে। আকাশ তো দেখি রিয়াকে জিতিয়ে দেওয়ার জন্য নিজের বুটেও চলছে না। আকাশ কত সুইট, ও আমাকে সবসময় জিতিয়ে দেয়। আকাশ, এবার যদি আমার 6 পড়ে তবে তুই কিন্তু আমাকে ওই চকলেটটা খাওয়াবি যেটা তুই পকেটে লুকিয়ে রেখেছিস। আকাশ পকেট থেকে একটা দামি চকলেট বের করে রিয়ার চোখের সামনে নাচিয়ে বলে, চকলেট কেন?
তুই জিতলে তো তোকে আমি ডিনার ডেটে নিয়ে যাব। ম্যাম, আপনি খেলবেন নাকি? আমাদের তিনজনের মধ্যে বেশ জমে উঠবে কিন্তু। নিশাত ফাইলগুলো আছাড় দিয়ে টেবিলে রেখে বলে, লুডো খেলা হচ্ছে? আব্দুল, তোমার কাজ নেই? যাও বাগানে গিয়ে ঘাস কাটো। আর আকাশ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের বড় একটা ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স আছে? ম্যাম, কনফারেন্স তো সন্ধ্যা 7টায়, এখন তো মাত্র 4টে। রিয়ার সাথে এই কোয়ালিটি টাইমটা কিন্তু আমার খুব দরকার ছিল। রিয়া, তোর ওই হাসির শব্দটা না শুনলে আমার ছক্কা পড়ছিল না। নিশাত দেখলো রিয়া হাসতে হাসতে আকাশের কাঁধে মাথা রেখে দিল। নিশাতের মনে হলো সে আকাশকে চড় মেরে ওখান থেকে সরিয়ে দেয়, কিন্তু সে নিজেকে সামলালো। আকাশ, আমার রুমে চলো ইমিডিয়েটলি। আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে। ল্যাপটপ আব্দুলকে দিন, আমি এখন রিয়ার সাথে সাপ লুডুর শেষ দানটা দিচ্ছি। এটা আমার অর্ডার আকাশ, তুমি কি ভুলে গেছো তুমি আমার এগ্রিমেন্টে আছো? আকাশ উঠে দাঁড়িয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, তুই একটু বস, বসের ল্যাপটপ ঠিক করে দিয়ে আসছি, নইলে হয়তো আজ রাতে আমাকে ডিনার দেবে না। আকাশ নিশাতের রুমে ঢুকতেই নিশাত সজোরে দরজা লাগিয়ে দিল। সে রাগে আকাশের কলার চেপে ধরলো। তোর সাহস কত আকাশ? গেস্টদের সামনে তুই ওই মেয়ের সাথে ফ্লার্ট করছিস? তুই কি চাস আমার ইজ্জত ধুলায় মিশুক? আকাশ নিশাতের হাত সরিয়ে দিয়ে ওর খুব কাছে এগিয়ে এসে বলে, ইজ্জত কিসে যাচ্ছে ম্যাম? আমি তো শুধু বন্ধুর সাথে খেলছি। আপনি কি জেলাস হচ্ছেন? স্বীকার করুন যে আপনি সহ্য করতে পারছেন না আমি অন্য কারোর সাথে কথা বলি। কখনো না। আমি কেন তোকে নিয়ে জেলাস হব? তুই আমার নখের যোগ্যও না। আমি শুধু ভাবছি ওই মেয়েটা আমাদের ফ্যামিলি নষ্ট করবে। ফ্যামিলি তো আপনি গড়তে দিলেন না, এখন রিয়া আমাকে সময় দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, সেটা আপনার সহ্য হচ্ছে না কেন? নিশাত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। নিশাত কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল। আকাশ মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নিশাত কিচেনে গেল নিজের জন্য কফি বানাতে। সেখানে সে গিয়ে দেখলো রিয়া আকাশের গলারটাই ঠিক করে দিচ্ছে। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে রিয়ার হাতের ছোঁয়া উপভোগ করছে। পাশের মকবুল আর জরিলা উকি মারছে। আকাশ, এই ব্লু টাইটা তোকে দারুণ মানায়। তুই এটা পরেই আজ আমাদের সাথে বাইরে যাবি। আমি চাই সবাই দেখুক আমার কলেজ ফ্রেন্ড কত হ্যান্ডসাম। তোর পছন্দ তো সবসময় সেরা রিয়া। ম্যাম কি আজ কোনো কড়া রুলস জারি করবেন আমাদের আউটিং নিয়ে? পাশে মকবুল আর জরিলা উকি মারছে। নিশাত কিচেনের দরজায় দাঁড়িয়ে গলার রক ফুলিয়ে আছে। সে জোরে কাশি দিল। মকবুল, কফি কোথায়? আর আকাশ, টাইটা একদম বাজে লাগছে, তুমি ওটা খোলো। রিয়া, আমাদের বাড়িতে ড্রেস কোড বলে একটা ব্যাপার আছে। আকাশ যা পরবে তা আমি ঠিক করব। নিশাত আপু, আপনি তো সবসময় বসের মতো কথা বলেন। আকাশের নিজস্ব কোনো পছন্দ থাকতে পারে না? আকাশ, তুই কি টাইটা খুলবি? ম্যাম যখন বলছেন তখন হয়তো ওনার কোনো ভালো আইডিয়া আছে। ম্যাম, আপনি পরিয়ে দিন না আপনার পছন্দের টাইটা, দেখি আপনার হাতে জাদুকরি কোনো ছোঁয়া আছে কিনা। আকাশ নিশাতের সামনে গিয়ে দাঁড়ালো। নিশাত রাগে আর কাঁপাকাঁপিতে টাইটা ধরলো। সে আকাশের চোখের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকে চ্যালেঞ্জিং নজরে তাকিয়ে আছে। নিশাত টাইটা এতটাই জোরে টান দিল যে আকাশের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। ম্যাম, আপনি কি আমাকে মারতে চান নাকি টাই পরাতে চান? বেশি কথা বলবি না। রিয়া, তুমি ড্রয়িং রুমে যাও, আকাশের সাথে আমার জরুরি কথা আছে। আকাশ, তুই কি টাইটা খুলবি? ঠিক আছে আকাশ, তাড়াতাড়ি আয় কিন্তু মুভি শুরু হয়ে যাবে। রিয়া চলে যেতেই নিশাত আকাশের শার্টের কলার ধরে ছাড়া দিল। তুই কি ভেবেছিস ওই মেয়ের সাথে ঘুরবি আর আমি চেয়ে চেয়ে দেখবো? তুই আজ বাড়ি থেকে এক পাও বের হবি না। কেন? আপনি কি ভয় পাচ্ছেন আমি রিয়ার কাছে চলে যাব? স্বীকার করুন নিশাত, আপনি আমাকে হারানোর ভয় পাচ্ছেন। আপনার এই রাগী চোখের পেছনে আমি একটা ছোট মেয়েকে দেখছি যে হিংসেই জ্বলছে। চুপ কর, আমি তোকে ঘৃণা করি। আকাশ নিশাতকে এক ঝটকায় কিচেন স্ল্যাবের সাথে চেপে ধরে। ঘৃণা নয় নিশাত, এই ছোঁয়াটা অনুভব করুন। আপনার হার্টবিট বলছে আপনি অন্য কিছু চাইছেন। রিয়াকে আমি রিয়ার জায়গায় রাখবো, কিন্তু আপনি যদি আমাকে নিজের করে না নিতে পারেন তবে রিয়া তো সুযোগ নেবেই। আকাশ নিশাতের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এলো। নিশাত চোখ বুঝে ফিরল, কিন্তু আকাশ তাকে চুমু না দিয়ে সরে গেল। সে হাসতে হাসতে বলল, আজ না ম্যাম,
আজ আমি রিয়ার সাথে মুভি দেখব। আপনার জন্য রইল এই কড়া কফি। রাত 1:30। আকাশ আর রিয়া মুভি দেখে ফিরেছে। নিশাত তার রুমে জেগে বসে আছে। সে দেখলো আকাশ আর রিয়া হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উঠছে। রিয়া আকাশের হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে যাচ্ছে। নিশাত আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে রুম থেকে বেরিয়ে এসে করিডোরে গিয়ে দাঁড়ালো। রিয়া, অনেক রাত হয়েছে, এবার তুমি নিজের রুমে যাও। আর আকাশ, তোমার জন্য স্টোর রুমে বিছানা রেডি করা হয়েছে, যাও ওখানে। নিশাত আপু, আপনি এখনো জেগে? আকাশ বলছিল আপনি নাকি আর্লি টু বেড। আকাশ, গুড নাইট। কাল সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ডেট, মনে আছে তো? রিয়া আকাশের গালে আলতো করে একটা চুমু দিয়ে নিজের রুমে ঢুকে গেল। নিশাত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার শরীরে রক্ত টকবক করে ফুটছে। আকাশ মুচকি হেসে স্টোর রুমের দিকে যেতে লাগলো। আকাশ, এক মিনিট, তুই কি সত্যি ওই মেয়ের কাছে নিজেকে বিলিয়ে দিবি? বিলিয়ে দেওয়া মানে? ও আমাকে সম্মান দেয় নিশাত। ও আমাকে চর মারে না, আমাকে চাকর বলে না। একজন পুরুষ মানুষ হিসেবে আমি তো সম্মানই চাই। আমি তোকে সম্মান দেব। আমি তোকে ভালোবাসি না ঠিকই, কিন্তু তুই আমার স্বামী, তুই অন্য কারোর হতে পারিস না। ভালোবাসেন না? তবে কেন আপনার চোখ থেকে জল পড়ছে? কেন আপনি রিয়ার ছোঁয়া দেখলে পাগল হয়ে যাচ্ছেন? স্বীকার করুন যে আপনি এই ঘর জামাইকে ভালোবেসে ফেলেছেন। নিশাত আর পারল না, আকাশের বুকে কিল মারতে মারতে বলল, হ্যাঁ, আমি জ্বলছি, আমি সহ্য করতে পারছি না। তুই একটা শয়তান, তুই আমাকে পাগল করে দিচ্ছিস। আকাশ একটানে নিশাতকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নিশাত ঠুকরে কেঁদে উঠল। আকাশের শার্টের কলার আঁকড়ে ধরে সে তার সমস্ত জেতার হিংসা উজাড় করে দিল। আকাশ নিশাতের চিবুক তুলে ওর চোখে চোখ রাখলো। এই হিংসেটাই আমি চেয়েছিলাম নিশাত। আপনার এই পাথরের মনটা গলাতে রিয়ার দরকার ছিল। রিয়া তো শুধুই আমার বন্ধু। ও জানে আমি শুধু আপনাকে চাই। তুই ইচ্ছে করে এসব করালি? নইলে কি আপনি স্বীকার করতেন? এখন বলুন, আজ রাতেও কি আমি স্টোর রুমে শোবো? নিশাত উত্তর দিল না। সে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। বারান্দার দিক থেকে একটা শীতল হাওয়া এসে তাদের স্পর্শ করল। করিডোরের আবছা আলোয় দেখা গেল এক রাগী বসের সম্পূর্ণ আত্মসমর্পণ। সারা রাত ধরে চলল তাদের আবেগমাখা ঝগড়া আর না বলা কথার লেনদেন। নিশাত তার ভুল বুঝতে পারলো ঠিকই, কিন্তু তার জেদ এখনো পুরোপুরি মেটেনি। সে আকাশকে সাবধান করে দিল, কালই রিয়াকে বিদায় করবি, নইলে কিন্তু আমি আবার চর মারবো। আকাশ শুধু হাসলো, কারণ সে জানে নিশাতের এই চর এখন আর ঘৃণার নয়, ভালোবাসার দাবি। পরদিন সারাবেলা নিশাত মুড অফ করে রইল। মুখ ফুটে বলে ফেললেও নিশাত এখন এক বিভ্রান্তিকর মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আকাশের প্রতি তার বাড়তে থাকা হিংসে, অন্যদিকে নিজের আভিজাত্যের অহংকার। সে নিজেকে প্রমাণ করতে চায় যে আকাশের মতো সাধারণ ছেলের জন্য সে মোটেই দুর্বল নয়। সে কোনোভাবেই আকাশকে মেনে নিতে রাজি নয়। তাই সে ঠিক করলো আজ রাতে ঢাকার এক আভিজাত্য ড্যান্স ক্লাবে যাবে তার পুরনো বন্ধুদের সাথে। সে আজ এমন পোশাক পরেছে এবং এমন আচরণ করছে যা তার স্বভাব বিরুদ্ধ, একেবারেই উলটপালট জীব। রাতে সে বাড়ি যায়। নিশাত মদের গ্লাসে চুমুক দিয়ে জিসানকে বলে, জিসান, আজ আমি থামবো না। আকাশ মনে করে ও আমাকে কন্ট্রোল করবে। ইম্পসিবল। আমি যা খুশি করব, যার সাথে খুশি মিশবো। ঠিক বলেছিস নিশাত, ওই ঘরজামের এত সাহস কোত্থেকে আসে? চল আজ রাতে আমরা একটু বেশি মজা করি। ক্লাবের উচ্চ শব্দের মিউজিক আর রঙিন আলোয় নিশাত নিজের হুঁশ হারিয়ে ফেলছিল। জিসান আর তার বন্ধু রনি সুযোগ বুঝে নিশাতের পানীয়ে করা কিছু মিশিয়ে দিল। নিশাত যখন প্রায় টলছে তখন জিসান তাকে আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। নিশাতকে আজ বেশ লাগছে, তাই না জিশান? আজ ওকে একটু আমাদের কায়দায় বুঝিয়ে দেব দাপট কাকে বলে। জিসান, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার মাথা ঘুরছে, ছাড় আমাকে। জিসান যখন নিশাতকে ক্লাবের পেছনে একটা অন্ধকার করিডোরে নিয়ে গিয়ে তার গায়ে আপত্তিকর ভাবে হাত দিল, ঠিক তখনই দরজায় সজোরে লাথি পড়ল। অন্ধকার ফুরে বেরিয়ে এলো আকাশ। তার চোখে আজ আর কৌতুক নেই, আছে শুধু জ্বলন্ত অহংকার। আকাশ এক ঝটকায় জিসানের কলার ধরে তাকে দেয়ালে আছাড় মারল। তোর মরা মুখটা দেখার আগে এখান থেকে ভাগ জিসান। আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? আকাশের মারের মুখে জিসান আর রনি লেজ গুটিয়ে পালালো। নিশা তখন দেয়ালে ভর দিয়ে নিচে বসে পড়েছে। আকাশ তাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। নিশাত অর্ধচেতন অবস্থায় আকাশের শার্ট খামচে ধরল। তার মনে মনে এক অদ্ভুত শান্তি লাগছে যে আকাশ এসেছে, কিন্তু তার জেদ তাকে বলতে দিল না। তুই কেন এলি? আমি তোকে ডাকিনি। আমি নিজের খেয়াল রাখতে পারি, ছাড় আমাকে।
আকাশ নিশাদকে গাড়িতে বসিয়ে কড়া গলায় বলে, চুপ কর নিশাত, তোর এই আভিজাত্যের অহংকার তোকে আজ প্রায় নরকে পাঠিয়ে দিয়েছিল। নিজের দিকে তাকিয়ে দেখ, তুই কি সেই নিশাত যাকে আমি চিনতাম? তুই নিজের জেদ মেটাতে গিয়ে নিজেকেই সস্তা বানিয়ে ফেলছিস। নিশাদ চুপ করে রইল। তার মনে মনে এক বড় পরিবর্তন আসছে। সে আকাশকে আজ মনে মনে অনেকটা জায়গা দিয়ে দিল, কিন্তু তার মুখ এখনো পাথরের মতো শক্ত। পরদিন সকাল, বাড়িতে এক ভারী নিস্তব্ধতা। নিশাদ ডাইনিং রুমে এসে দেখলো আকাশ আর রিয়া একসাথে বসে কিছু একটা নিয়ে খুব সিরিয়াস আলোচনা করছে। নিশাদ আশা করেছিল আকাশ কালকের ঘটনার পর তাকে একটু সান্ত্বনা দেবে বা ঝগড়া করবে, কিন্তু আকাশ আজ একদম শান্ত। আজমল সাহেব আর ডলি বেগমও সেখানে উপস্থিত। আকাশ নিশাতের দিকে না তাকিয়েই বলে, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই বাড়িতে থাকবো না। নিশাতকে জোর করে পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি চাই ওকে ওর মতো থাকতে দিতে। আমি ডিভোর্স পেপার রেডি করতে বলেছি। নিশাত হাতে থাকা পানির গ্লাসটা ফেলে দিল। তার বুকটা ধক করে উঠল। ডিভোর্স? যে আকাশ তাকে পাওয়ার জন্য এত লড়াই করলো, সে আজ এত সহজে ছেড়ে দিচ্ছে? ডিভোর্স? তুই কি পাগল হয়েছিস আকাশ? তুই আমাকে ছেড়ে যাবি? হ্যাঁ নিশাত, জেদ দিয়ে ঘর করা যায় কিন্তু জীবন চালানো যায় না। তুই আমাকে শুধু ঘৃণা করতে পারিস, আর আমি চাই এমন কাউকে যে আমাকে সম্মান দেবে, রিয়া যেমন দেয়। আকাশ সবার সামনে রিয়ার দিকে তাকিয়ে তার হাতটা ধরলো। রিয়া অবাক হলেও আকাশের পরিকল্পনা বুঝতে পেরে হাসলো। রিয়া, তুই আমাকে বলেছিলি না যে তুই আমাকে পছন্দ করিস? আজ আমি বলছি, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি? এই জেদি দুনিয়া থেকে আমাকে উদ্ধার করবি? আকাশ, আমি তো এটাই চেয়েছিলাম, তুই যেখানে যাবি আমি সেখানেই থাকবো। নিশাত পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে এতদিন ভেবেছিল আকাশ শুধু তারই সম্পত্তি। আজ যখন আকাশ অন্য কারো হতে চলেছে, তখন তার মনে হচ্ছে তার শরীরের প্রতিটি শিরা ছিঁড়ে যাচ্ছে। সে কোনো কথা না বলে নিজের রুমে দৌড়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। ডলে বেগম আর রাশেদ খুশিতে ডকমক হলেও আজমল সাহেবের চোখে জল। নিশাত রুমের ভেতর বালিশে মুখ গুজে ঠুকরে কেঁদে উঠল। তার মনে হলো সে কি তবে এই ছেলেটার প্রেমে পড়ে গেছে? কেন তার এত কষ্ট হচ্ছে? কেন রিয়ার নাম শুনলে তার কলিজা চলে যাচ্ছে? নিশাত প্রথমবারের মতো নিজের হারের স্বাদ পেল। ডিভোর্সের কথা ওঠার পর থেকে আকাশ আর নিশাতের মধ্যে কোনো কথা নেই। আকাশ এখন সারাদিন রিয়ার সাথে কাটায়। তারা ড্রয়িং রুমে বসে সিনেমা দেখে, গান শুনে আর হাসাহাসি করে। নিশাত তার রুমে দরজা থেকে উকি মেরে দেখে আর প্রতিটা মুহূর্তে হিংসায় চলে মরে। আকাশ, এই ড্রেসটা তুই পরে দেখ তো, তোকে একদম হিরো হিরো লাগছে। চল আজ আমরা শপিংয়ে যাই, তোর জন্য কিছু পাঞ্জাবি কিনবো। অবশ্যই রিয়া, তুই যা বলবি তাই হবে। এই যে দেখ, এই পাঞ্জাবিটা পরে আমি তোর পাশে দাঁড়ালে লোকে বলবে সোনাই সোহাগা। নিশাত করিডোরে দাঁড়িয়ে তাদের এই মাখামাখি দেখছে। সে নিজের নখ দিয়ে দেয়াল খামচে ধরছে। তার মনে হচ্ছে সে গিয়ে রিয়াকে চুল ধরে বের করে দেয়, কিন্তু তার অহংকার তাকে বাধা দিচ্ছে। সে ভাবলো, আমি কেন কাঁদছি? আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু আকাশকে অন্য কারোর সাথে দেখলে আমার দম বন্ধ হয়ে আসছে কেন? নাতাশা নিশাতের রুমে ঢুকে, কিরে নিশাত, তোর বর তো দেখি পাখি হয়ে উড়ে যাচ্ছে। রিয়ার সাথে ওর যা কেমিস্ট্রি, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ওরা বিয়ে করে ফেলবে। আমার কিছু যায় আসে না নাতাশা, ও চলে গেলে আমি বাঁচি। তবে তোর চোখগুলো এত ফুলে আছে কেন? কাঁদছিলি নাকি? দেখ নিশাত, সময় থাকতে জেদ সার, না হইলে পরে পস্তাবি। নিশাত নাতাশাকে তাড়িয়ে দিয়ে আবার কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারছে তার সব জেদ আজ আগুনের শিখায় পুড়ে গেছে। সে আকাশকে শুধু ভালোবাসে না, সে আকাশকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু সে বলবে কিভাবে? আকাশ তো এখন রিয়ার। অন্যদিকে আকাশ রিয়াকে একান্তে ডেকে বলল, রিয়া, তুই তো জানিস আমি শুধু নিশাতকে ভালোবাসি। আমি এসব শুধু ওকে শিক্ষা দেওয়ার জন্য করছি। ওর ভেতরের ভালোবাসাটা বের করার এটাই শেষ রাস্তা। আমি জানি রে আকাশ, কিন্তু দেখিস নিশাত আপু যদি এবারও না গলে, তবে কিন্তু আমি তোকে সত্যিই নিয়ে পালাবো। রাত তখন 2টা। আকাশ স্টোররুমে নিজের ব্যাগ গোছাচ্ছে। সে কাল সকালে এই বাড়ি থেকে চলে যাবে। নিশাত চুপি চুপি স্টোররুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে জল, মুখে এক করুণ আকুতি। সে দেখলো আকাশ খুব নির্লিপ্তভাবে নিজের জামা কাপড় ভাঁজ করছে। আকাশ, তুই কি সত্যিই কাল চলে যাবি? হ্যাঁ, এখানে থাকার তো আর কোনো কারণ দেখছি না। তুই তো আমাকে ডিভোর্স দিতেই চেয়েছিলি, আমি শুধু তোর কাজটা সহজ করে দিচ্ছি। কিন্তু আমি তো এখন, মানে তুই রিয়ার সাথে কেন সব করছিস? তুই কি ভুলে গেছিস আমাদের বাসর রাতের কথা, আমাদের এই বৃষ্টি ভেজা রাতের কথা? আকাশ উঠে দাঁড়িয়ে নিশাতের খুব কাছে এলো।
সেসব তো জবরদস্তি ছিল নিশাত। তুই আমাকে কোনোদিন মন থেকে চাসনি, তুই শুধু আমাকে অপমান করেছিস। রিয়া আমাকে ভালোবাসে, আমি ওর কাছেই সুখে থাকবো। নিশাত আর নিজেকে সামলাতে পারল না, সে আকাশের শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে উঠল। না, তুই যাবি না, তুই রিয়ার হতে পারিস না। আমি মরে যাব আকাশ। হ্যাঁ, আমি জেদ করেছি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব? কে আমাকে ওইভাবে কোলে তুলে নেবে? হ্যাঁ, আমি আমি তোকে ভালোবাসি আকাশ। আকাশের বুকের ভিতরে এক বিজয়ী উল্লাস বয়ে গেল। সে এটাই শুনতে চেয়েছিল, কিন্তু সে সহজে ছাড়ল না। ভালোবাসিস সত্যি, নাকি এটা তো নতুন কোনো চাল? কসম করে বলছি, আমি তোকে ছাড়া কিছুই বুঝি না। তুই আমাকে চর মারিস, বকিস, যা খুশি করিস, কিন্তু প্লিজ রিয়ার কাছে যাস না। আমি নিজের সব অহংকার তোর পায়ের নিচে দিচ্ছি। আকাশ নিশাতকে এক ঝটকায় জড়িয়ে ধরল। নিশাত আকাশের বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। বাতি নেভানো স্টোররুমে সে নিস্তব্ধতায় আজ কোনো ঘৃণা নেই, আছে শুধু এক তীব্র মিলনের আকুতি। আকাশ নিশাতের চোখের জল মুছে দিয়ে তার কপালে এক দীর্ঘ চুমু খেল। বোকামি, আমি তো শুধু তোরই। রিয়ার সাথে যা করেছি সব তোকে পাওয়ার জন্য। এখন বল, কাল সকালে কি আমরা ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলবো? নিশাত আকাশের বুকে মাথা রেখে শুধু সায় দিল। তার মনে হলো আজ সে সত্যি সত্যি ঘর জামাইয়ের কাছে হেরে গিয়ে নিজের স্বর্গ খুঁজে পেল। ভোরের নরম আলোয় বনানীর সেই বিশাল অট্টালিকা আজ অন্যরকম শান্ত। ড্রয়িং রুমে আজমল সাহেব একগাল হাসি নিয়ে চা খাচ্ছেন, কারণ তার হিরের টুকরো জামাই আর আদরের জেদি মেয়েটি এখন একই সুতোয় বাঁধা। ডলি বেগম আর রাশেদ কোণঠাসা হয়ে গেছেন। আকাশের বুদ্ধির কাছে তাদের সব ষড়যন্ত্র আজ ধুলোয় মিশেছে। নিশাত আর আকাশ ড্রয়িং রুমে বসে আছে। আকাশ আজ তার ব্যাগ গুছিয়ে আবার নিজের রুমে ফিরছে। রিয়া তার ব্যাগ নিয়ে বিদায় জানাচ্ছে। রিয়া নিশাতের হাত ধরে মুচকি হেসে বলে, নিশাত আপু, আমি আসছি, তবে মনে রাখবেন আকাশ কিন্তু আস্ত একটা রত্ন। আমি তো শুধু অভিনয় করছিলাম ওকে আপনার কাছে ফিরিয়ে দিতে। এবার কিন্তু সাবধানে রাখবেন, নইলে আমি আবার ইন্টারফেয়ার করব। নিশাত লজ্জায় লাল হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, তোকে অনেক ধন্যবাদ। আমার চোখ খুলে দেওয়ার জন্য এটা দরকার ছিল। আকাশ আমার, আর ও আমার কাছেই থাকবে। আকাশ নিশাতের কাঁধে হাত রেখে মজা করে বলে, কি ব্যাপার ম্যাম, আজ তো দেখি তুমি থেকে আমার হয়ে গেছি। তবে মনে রাখবেন, আমি কিন্তু এখনো ঘর জামাই, আমার ডিউটির চার্ট কিন্তু এখনো বাকি। নিশাত আকাশের দিকে রাগী অথচ আদুরে চোখে তাকিয়ে বলে, চুপ কর আকাশ, তোর ডিউটি আজ থেকে এটাই, সারা জীবন আমার এই মেজাজ সহ্য করা। আর হ্যাঁ, তুই যদি আবার ওই জিসানদের মতো বন্ধুদের ধারের কাছে যাস, তবে কিন্তু খবর আছে। আকাশ মা আমার, তোদের দেখে আজ আমি খুব শান্তি পাচ্ছি। এই বাড়িটা এখন সত্যি একটা পরিবার হলো। রাতে আকাশের সেই প্রিয় বারান্দায় তারা দুজনে দাঁড়িয়ে। বাইরে ঝিরঝিরে বাতাস। নিশাত আকাশের বুকের উপর মাথা রেখে আকাশের হাতটা শক্ত করে ধরে আছে। আকাশ, তুমি সত্যি আমায় এত ভালোবাসিস? আকাশ নিশাতের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, ভালোবাসি বলেই তো তোর চর খেয়েও পালাইনি। জেদ তোর থাকতে পারে নিশাত, কিন্তু এই ঘর জামাইয়ের ভালোবাসা তোর জেদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিশাত মুচকি হাসলো। সে বুঝতে পারল জীবনের আসল বস হওয়া মানে শাসন করা নয়, বরং প্রিয় মানুষের হৃদয়ে রাজত্ব করা। আকাশের পাগলামি আর নিশাতের আভিজাত্য মিলেমিশে এক হয়ে গেল বনানীর সেই জ্যোৎস্না রাতে। সমাপ্ত।